আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবেশ রসায়নের অল ইন ওয়ান কোর্সে। পরিবেশ রসায়নের অল ইন ওয়ান যেই আজকে একটা ক্লাস হবে, এই ক্লাস এবং আরও 6টা পর্বের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারে বেসিক সিকিউ এমসিকিউ টোটালটা কভার করব। সো তোমরা যারা আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে গেছো, আমাদের সাথে এই ক্লাসগুলা করবা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা অনেক আগ্রহ সহকারে এই কোর্সে যুক্ত হয়েছো এবং সবাই পড়তেছো। যারা পরবর্তীতে এই ভিডিওগুলো যখন আমরা পাবলিক করে দিব, যারা পরবর্তীতে এই ভিডিওগুলোর রেকর্ডেড দেখবা, তোমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে এই 6টা পর্বের ক্লাস বা 5টা পর্বের ক্লাস যেটাই হোক, তুমি একদম নিশ্চিন্তায় নির্দ্বিধায় করে ফেলতে পারো। এই ক্লাসগুলোর মাধ্যমে তোমার পরিবেশ রসায়নের বেসিক টু অ্যাডভান্স অ্যাডমিশন পর্যন্ত যা যা লাগবে প্রত্যেকটা জিনিস গুছিয়ে দেওয়া হবে। আমি ধরে ধরে একদম এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের দেখিয়ে দিব। আমি এই ক্লাসগুলো মিডিয়াম পেসে বোঝানোর চেষ্টা করব। জেনারেলি আমি অ্যাডমিশন পড়িয়ে পড়িয়ে একটু ফাস্ট পেসে পড়ানো হয়, বাট তোমাদেরকে যেহেতু একদম শুরু থেকে পড়াচ্ছি, একদম বেসিক থেকে পড়াচ্ছি, মিডিয়াম পেসে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা সবাই বুঝতে পারো, তোমরা সবাই এই জিনিসপত্রগুলো একদম এ টু জেড ক্লিয়ার করে ফেলতে পারো। সো তোমরা কারা কারা এই গ্রুপে যুক্ত হয়েছো, কয়জন যুক্ত আছো, আমি একটু জাস্ট কমেন্ট চেক করব। বেসিক্যালি এই ভিডিওগুলা পরবর্তীতে যদি কখনো আমি ইউটিউবে পাবলিশ করে দিই, পরবর্তীতে অনেক পরে যখন পাবলিশ করে দিই, যখন তারা দেখবে কেউ যাতে বিরক্ত না হয়, এই জন্য আমি তোমাদের কমেন্ট অনেক কম পড়ব, তোমাদের সাথে কমেন্টে ডিসকাশন অনেক কম করব এবং অপ্রয়োজনীয় কথাবার্তা ক্লাসে খুব কম বলবো। পুরা ক্লাসটাই হবে তোমাদেরকে বোঝানো, পুরা ক্লাসটা তোমাদেরকে বোঝানো হবে, তোমাদেরকে হচ্ছে একদম ফ্লোতে পড়ানো হবে। তোমরা জাস্ট যারা যারা লাইভে ক্লাসটা করবা আমার সাথে একদম মনোযোগ দিয়ে ক্লাস করে ফেলবা। তোমরা কি করবা, খাতা কলম নিয়ে বসে যাবা এবং আমার সাথে এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং ভালো করে পড়ে ফেলবা। তোমরা সবাই আমাকে লাইভে যারা যুক্ত হয়ে গেছো সবাই আমাকে সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, তোমরা এই গ্রুপে এই ক্লাসগুলো করতে যুক্ত হয়ে গেছো। তোমাদের জন্য অনেক পরিশ্রম করে আমি ইনশাল্লাহ সব গুছায় নিয়ে রাখছি, সব কিছু সুন্দর মতো গুছিয়ে দিয়ে পড়ানোর জন্য একসাথে করে রাখছি। জাস্ট তুমি আমার সাথে তোমার হায়েস্ট ইফোর্টটা দাও এই টোটাল প্লেলিস্ট জুড়ে, আর কিচ্ছু লাগবে না। সো চলো আমরা দেরি না করে শুরু করি। ইনশাল্লাহ একটা খুব ভালো জার্নি হতে চলেছে। আমাকে যারা জিজ্ঞেস করছো ভাইয়া আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, শরীর সুস্থ আছে, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক। সো এই টোটাল কোর্সে তোমাদেরকে আমি পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, অর্থনৈতিক রসায়ন 4টা চ্যাপ্টারই গুছিয়ে দিব। তুমি জাস্ট এই গ্রুপে আমার সাথে ক্লাসগুলা করো, এই গ্রুপে আমার সাথে ক্লাসগুলা করো, পেইড ব্যাচের মতোই ইচ অ্যান্ড এভরিথিং সার্ভিস তুমি এই গ্রুপে পাবা। ওকে, আর তোমার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা যারা এই ক্লাসটা এখন দেখতেছো, তোমরা তোমাদের অন্তত 3জন ফ্রেন্ডকে এই গ্রুপে জয়েন করতে বলবা, অন্তত 3জন ফ্রেন্ডকে জয়েন করতে বলবা এবং তোমাদের যেই স্কুল কলেজের গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করবা, এই ক্লাসগুলো সম্পর্কে একটু তথ্য আমার চ্যানেলটা একটু শেয়ার করবা। দ্যাটস ইট, এইটুকুই, আর কিচ্ছু লাগবে না, আর কোনো টাকা পয়সা পে করা লাগবে না, জাস্ট এইটুকু করতে হবে। তো চলো আমরা দেরি না করে আমাদের ক্লাস শুরু করি। আমাদের ক্লাসের শুরুতেই কি আছে আমরা একটু দেখি। আমাদের ক্লাসের শুরুতেই আমাদের এখানে অল ইন ওয়াল কেমিস্ট্রিতে দেখো এককের রূপান্তরটা আমাদের প্রথম টপিক আছে। খেয়াল করো, আমাদের প্রথম টপিক আছে হচ্ছে টপিক 1 এককের রূপান্তর। এককের রূপান্তর বলতে কি বোঝায়, তুমি যখন পরিবেশ রসায়ন পড়বা তখন এককের রূপান্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। মানে তোমার বিভিন্ন এককের একটা থেকে আরেকটাই ট্রান্সফার করতে পারতে হবে, একটা থেকে একটাই পরিবর্তন করতে পারতে হবে। তুমি যদি একটা থেকে আরেকটা একক পরিবর্তন করতে না পারো, পরিবেশ রসায়নে কোনো ম্যাথ পারবা না। তোমরা যারা আগে পরিবেশ রসায়ন একটু হলেও পড়ছো, ধারণা রাখো, তারা জানো যে এখানে প্রচুর ম্যাথ করতে হয়। সো এই ম্যাথগুলো করার সময় বিভিন্ন এককে দেয়া থাকে, এসআই এককে দেয়া থাকে, লিটার অ্যাটমসফিয়ার এককে দেয়া থাকে, সিজিএস এ দেয়া থাকে। তো তখন আমাদের একটা থেকে আরেকটা রূপান্তর করতে হয়। সো সেই রূপান্তরের জন্য কিছু সম্পর্ক আমাদের মুখস্থ করতে হবে, আমরা সেগুলাই প্রথমে শিখবো। তো প্রথমেই চলো আমরা এককের রূপান্তরটা দেখে ফেলি। প্রথমে আমরা চাপ এই এককটা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কোনটা নিয়ে কথা বলবো, চাপ নিয়ে কথা বলবো। তো চাপ এই এককটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমাদের যত কিছু রূপান্তর করা লাগবে তার ভিতরে সবচেয়ে বেশি রূপান্তর করা লাগবে হচ্ছে চাপকে। তো চাপের ক্ষেত্রে আমাদের সব সময় একটা লাইন মুখস্থ করতে হবে, সেই লাইনটাই আমি এখন তোমাকে লিখে দিব।
এই লাইনটা তুমি কি করবা, খাতা কলমে সুন্দর করে লিখে নিবা একবার গুছিয়ে, বইতে দেখবা এলোমেলো ভাবে লেখা আছে, সো আমি তোমাকে গুছিয়ে লিখে দিব। তো কি করবা, তুমি সুন্দর করে খাতায় নোট করবা, খাতায় নোট করার পরে এইটা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা, করার পরে একবার যখন তোমার মুখস্থ হয়ে যাবে তখন তুমি একটা থেকে আরেকটা ট্রান্সফার করা শিখে যাবা। আমি তো এখন দেখায় দিবই, পাশাপাশি তুমি পরবর্তীতেও একা একা অনেক বেশি প্র্যাকটিস করবা। তোমার যখন এটা আয়ত্ত হয়ে যাবে তখন দেখবা সবকিছু ইজি লাগতেছে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসো, চাপের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা চাপকে সবসময় 1 অ্যাটমসফিয়ার এই জায়গা থেকে কনভার্ট করব। চাপকে আমরা কোনটা থেকে কনভার্ট করব, 1 অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার বা পরিবেশের চাপ, পরিবেশের চাপ। সো এটা বায়ুমণ্ডলীয় চাপ বলে, বাংলায় বলে কি, বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ। এই 1 অ্যাটমসফিয়ার এইটা ইকুয়ালস টু, প্রথমে আমরা এসআই ইউনিটে কনভার্ট করব। এসআই ইউনিটে এইটার ভ্যালু হচ্ছে 101,325 প্যাসকেল। তো এসআই ইউনিটে চাপের একক হচ্ছে প্যাসকেল, এসআই ইউনিটে চাপের একক হচ্ছে প্যাসকেল। সো প্রথমে আমরা মুখস্থ করলাম যে 1 অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 101,325 প্যাসকেল, এই সংখ্যাটা মুখস্থ করতে হবে। তো খেয়াল করো, এসআই ইউনিটে চাপের একক হচ্ছে প্যাসকেল। এই প্যাসকেল মানেই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, যেটা প্যাসকেল ওইটা মানেই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এই জন্য আমরা এই জায়গাতে কখনো কখনো প্যাসকেল না লিখে 101,325 নিউটন পার মিটার স্কোয়ার এটা লিখতে পারি, নিউটন পার মিটার স্কোয়ার এটা লিখতে পারি। কেন? কারণ কখনো কখনো আমাদের ম্যাথের ভিতরে সরাসরি প্যাসকেল না দেওয়া থেকে নিউটন পার মিটার স্কোয়ার দেওয়া থাকতে পারে। যদি প্যাসকেল না দেওয়া থেকে নিউটন পার মিটার স্কোয়ার দেওয়া থাকে তাহলে এইটাও যা এটাও তা, শুধু আমার জানতে হবে যে প্যাসকেল আর নিউটন পার মিটার স্কোয়ার সেম জিনিস, এইটুকু জানলেই হয়েছে। ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো, এইটাকে কখনো কখনো বড় এককে দেয়া থাকতে পারে। বড় একক মানে কি, দেখো 101,325 এর মাঝখানে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে 101.325 এরকম আসে, 101.325 এরকম আসে। এইটাকে বলা যায় হচ্ছে কিলো প্যাসকেল। এইটা হচ্ছে বড় একক, মানে 1000 দিয়ে ভাগ করলে কিলো পাওয়া যায়। ওই যে ছোটবেলায় শিখছি আমরা যে কোনো কিছুকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে সেটা কিলোতে কনভার্ট হয়। সো কিলোতে কনভার্টের জন্য আমরা 1000 দিয়ে ভাগ করছি, দ্যাটস ইট। কিলোতে কনভার্টের জন্য কি করছি আমরা, 1000 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে আমরা 101.325 কিলো প্যাসকেল এটা পেয়ে গেলাম। তাহলে প্রথমে আমরা প্যাসকেল পাইলাম, তারপর নিউটন পার মিটার স্কয়ার পাইলাম, তারপরে আমরা কিলো প্যাসকেল পাইলাম। বুঝতে পারছো, কিলো প্যাসকেল পাইলাম। এবার আসো আমরা কখনো পারদ থার্মোমিটারের নাম শুনছি, আমরা কখনো পারদ থার্মোমিটারের নাম শুনছি? এরকম থার্মোমিটার থাকে, পারদ থার্মোমিটার। এই পারদ থার্মোমিটারের ক্ষেত্রে এই পারদ থার্মোমিটারের ভিতর যে পারদ থাকে এই পারদের উচ্চতা পরিমাপ করা হয়, উচ্চতা কত উচ্চতায় কত প্রেসার দিবে উচ্চতা পরিমাপ করা হয়। সো সেই পারদের উচ্চতার মাধ্যমেও চাপকে কিন্তু প্রকাশ করা যায়, পারদের উচ্চতার মাধ্যমেও। তো এখন আমরা যেহেতু কম্প্যাক্ট ক্লাস করতেছি, কম্প্যাক্ট ক্লাসে আমরা অ্যাটমসফিয়ার কি জিনিস, এটা কই থেকে আসছে, পারদ থার্মোমিটার কি জিনিস, পারদ থার্মোমিটারের চাপ কিভাবে পরিমাপ করে, এগুলো আমরা দেখব না। কেন? কারণ কম্প্যাক্ট ক্লাস মাত্র 6টা ক্লাসের মাধ্যমে আমরা যা লাগবে তা পড়ব, মাত্র 6টা ক্লাসের মাধ্যমে আমরা যা লাগবে তা পড়ব। আমরা অনেক ডিপ কেমিস্ট্রি অ্যানালাইসিস করব না, যা যা লাগবে সেগুলো অ্যানালাইসিস করব অনেক ডিপ, বাট যা যা লাগবে না সেগুলো অ্যানালাইসিস করবো না। সো আমরা পারদ থার্মোমিটারে গেলাম না, বাট পারদ থার্মোমিটারের মাধ্যমে আমাদের যেই চাপ পরিমাপ করা যায় সেটা দেখব। যেমন পারদ থার্মোমিটারের ক্ষেত্রে 76 সেন্টিমিটার তোমার হচ্ছে পারদ চাপ এইচজি এর যে চাপ এইটা তোমার 1 অ্যাটমসফিয়ার চাপের সমান। অর্থাৎ পারদের ভিতরে 76 সেন্টিমিটার যদি পারদ উঠে, পারদ থার্মোমিটারের ভিতরে 76 সেন্টিমিটার যদি উঠে তাহলে সেটা যেই পরিমাণ চাপ দিবে সেটা 1 অ্যাটমসফিয়ারের সমান। কি হলো? সেটা 1 অ্যাটমসফিয়ারের সমান। তাহলে এই জায়গায় উচ্চতা দেখো, 76 সেন্টিমিটার মানে কিন্তু উচ্চতা বোঝাচ্ছে, বুঝতে পারছো? 76 সেন্টিমিটার মানে কিন্তু উচ্চতা বোঝাচ্ছে। সো 76 সেন্টিমিটার উচ্চতা উঠলে যেই চাপ দিবে সেটা 1 অ্যাটমসফিয়ারের সমান। এবার আসো 76 সেন্টিমিটারের পর আমরা যদি দেখি মিলিমিটারে গেলে 760 মিলিমিটার,
এইটা পারদ যেই পরিমাণ চাপ দিবে সেটা 1 অ্যাটমসফিয়ারের সমান। বুঝতে পারছো? 760 মিলিমিটার যেই পরিমাণ চাপ দিবে সেটা 1 অ্যাটমসফিয়ারের সমান। ওকে, এবার এই জায়গাতে আমরা এই 760 মিলিমিটারের পাশাপাশি আরেকটা জিনিস লিখতে পারি, এটাকে আমরা 760 টর লিখতে পারি। টর কি? টর হচ্ছে টরিসেলি একক। টরিসেলি থেকে টর আসছে। টরিসেলি একটা পদ্ধতিতে চাপ পরিমাপ করছিল, সেখান থেকে টর আসছে। ঠিক আছে, টর আসছে। তো এটা 760 টর। এইটাকে আবার 1 বার লেখা যায়, 1 বার লেখা যায়। তো খেয়াল করো তো, এখানে যদি আমরা একটু খেয়াল করি, ভালো করে দেখার চেষ্টা করি, এই 760 আর 760 সমান, তার মানে 1 টর মানে 1 মিলিমিটার এইচজি না? 1 টর মানে 1 মিলিমিটার এইচজি। এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত নিতে পারি যেইটা 1 টর ওইটাই 1 মিলিমিটার এইচজি, তাই না? আবার খেয়াল করো তো, 1 বার আর 1 অ্যাটমসফিয়ার সমান, তার মানে আমরা বলতে পারি 1 অ্যাটম আর 1 বার সমান। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এই জিনিসপত্রগুলো আমাদের লাগবে না, আমরা জাস্ট এই একটা লাইন যদি মনে রাখতে পারি তাহলে আমাদের সমস্ত এককের কনভার্সন আমরা পারবো। জাস্ট একটা লাইন মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা ব্যবহার করব কিভাবে? এই লাইনটা ব্যবহার করব কিভাবে? তোমার মাথায় প্রশ্ন আসতেছে না যে এই লাইনটা আমরা ব্যবহার করব কিভাবে? দেখো, এই লাইনটা ব্যবহার করার একটা খুব সুন্দর টেকনিক আছে। টেকনিকটা শেখাবো। টেকনিকটার জন্য আমি একটা এক্সট্রা পেজ নিলাম। টেকনিকটা শেখানোর জন্য পেজ আনফরচুনেটলি রাখা হয়নি, এজন্য একটা এক্সট্রা পেজ নিলাম। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবা, জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। ধরো যদি তোমাকে আমি বলি 1 মিটার ইকুয়ালস টু, তোমার মাথায় সাথে সাথে উত্তর আসবে 100 সেন্টিমিটার। তো খেয়াল করলে দেখবা এই 1 মিটার হচ্ছে বড় একক, আর এই সেন্টিমিটার হচ্ছে ছোট একক। সেন্টিমিটার ছোট, আর মিটার কি? মিটার বড়। খেয়াল করলে দেখবা এই যে মিটারের সামনে এই মানটা আছে, এই মানটা হচ্ছে ছোট, তাই না? আর এই সেন্টিমিটারের সামনে যে মানটা আছে এটা হচ্ছে বড়। তাহলে এখানে আমরা এইটা অ্যানালাইসিস করে একটা লাইন লিখতে পারি, সেটা কি? বড় এককের ছোট মান, আর এই জায়গায় লিখতে পারি ছোট এককের বড় মান। তাহলে এভাবে লিখে নাও, বড় এককের ছোট মান। সব সময় এরকমই হয়, যদি কোনো একক বড় হয় তার মান ছোট হবে। আবার বলি, যদি কোনো একক বড় হয় তাহলে তার মান ছোট হবে, আর যদি কোনো একক ছোট হয় তাহলে সে ছোট এককের মান বড় হবে। মানে কি হবে? বড় মান। এটা সব সময় সত্য। এই যে জিনিসটা এটা সব সময় সত্য, বড় এককের ছোট মান আর ছোট এককের বড় মান। এবার একটা সিম্পল জিনিস খেয়াল করো, এইটার ক্ষেত্রেই আমরা যদি 1 মিটার এইটার দিকে তাকাই, এটা ইকুয়ালস টু 100 সেন্টিমিটার দেখলাম। এবার তুমি যদি কখনো এই সেন্টিমিটার থেকে মিটারে যাইতে চাও, তাহলে তুমি কি করলা বলো তো? ছোট থেকে বড়তে গেছো, তাই না? তো মাথায় রাখবো, কখনো যদি আমি ছোট থেকে বড়তে যাই তাহলে এই সংখ্যাটা দিয়ে ভাগ হবে। এই সংখ্যাটা দিয়ে আমার কি হবে? ভাগ হবে। এই যে সংখ্যাটা আমার ব্যালেন্স করছে, এই সংখ্যাটা দিয়ে ভাগ হবে। আর যদি কখনো আমি বড় থেকে ছোটতে যাইতে চাই তাহলে এই যে এই সংখ্যাটা দিয়ে কি হবে? গুণ হবে। এই হচ্ছে আমার বেসিক। এককের সব রূপান্তর তুমি এই কথাগুলো যদি ফলো করো তুমি এমনিই পারবা। আই ক্যান গ্যারান্টি ইউ, এককের সব রূপান্তর তুমি যদি জাস্ট এই কথাগুলো ফলো করো তুমি এমনিই পারবা। ওকে, সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আশা করি একদম 100% ক্লিয়ার হয়েছে। সো একটা হচ্ছে আমাদের বড় এককের ছোট মান, আর একটা হচ্ছে ছোট এককের বড় মান। ওকে, আচ্ছা, তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। একটা হচ্ছে বড় এককের ছোট মান, আর একটা হচ্ছে ছোট এককের বড় মান। ওকে, আচ্ছা, তোমাদের একটু কমেন্ট পড়ে আসি। আচ্ছা, স্লাইড দিবেন কি? হ্যাঁ, তোমাদের স্লাইড দিয়ে দেওয়া হবে। স্লাইড হচ্ছে এই গ্রুপের ফিচার সেকশনে দিয়ে দেওয়া হবে। স্লাইড কোথায় পাবা? এই গ্রুপের ফিচার সেকশনে দিয়ে দেওয়া হবে। ওকে, এই গ্রুপের ফিচার সেকশনে স্লাইড দিয়ে দেওয়া হবে, চিন্তার কিচ্ছু নাই। এই গ্রুপের ফিচার সেকশনে স্লাইড পাবা। ওকে, একটা ছোট্ট ভুল করছি। ভুলটা হইতেছে যে এই ক্লাসটা যখন আমরা অন করছি, ক্লাসটা লাইভ চলার সময় আমাদের একটা রেকর্ডিং এর একটা অপশন থাকে।
রেকর্ডিং এর অপশনটা চালু করা হয়নি, রেকর্ডিং এর অপশনটা চালু করলে বেটার হইতো, বুঝছো? রেকর্ডিং এর অপশনটা চালু করা হয়নি। তাহলে এখান থেকেই মানে আমার এই ল্যাপটপ থেকেই টোটালটা রেকর্ড হয়ে যাইতো, না হলে আমার এই ফেসবুক গ্রুপ থেকে আলাদা করে হচ্ছে তোমার ডাউনলোড করা লাগবে। ফেসবুক গ্রুপ থেকে আলাদা করে ডাউনলোড করলে কোয়ালিটি ফল করে। সাথে সাথে রেকর্ড অপশনটা চালু থাকলে এই সমস্যাটা হয় না। বাট এটা মনে ছিল না, আজকে তোমাদের ফার্স্ট লাইভ তো, যার কারণে এই ব্যাপারটা ভুলেই গেছি একদম। ওকে, ওটা নিয়ে সমস্যা নেই, ওটা নিয়ে সমস্যা নেই। তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এরপরে চলো। ওকে, এবার চলো আমরা একদম এই পর্যন্ত তো বুঝতে পারছি, তাই না? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখন যখন আমরা এই ছোট ছোট জিনিসপত্রগুলো বুঝে যাব, এখন আমরা যে কোনো কিছু কনভার্ট করতে পারবো। তো সব সময় মাথায় রাখবো যে এই যে লাইনটা, এই লাইনটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমি যে কোনো কিছুতে কনভার্ট করে ফেলতে পারবো। কিরকম? ধরো আমাকে কেউ বলল যে এরকম এরকম বলল যে 700 মিলিমিটার এইচজি, 700 মিলিমিটার এইচজি। এখন এই 700 মিলিমিটার এইচজি যেটা আছে, এইটা মানে কয় অ্যাটম, এটাতে আমার রূপান্তর করতে হবে। এটা মানে কয় অ্যাটম, এটাতে আমার রূপান্তর করতে হবে। তাহলে এটা রূপান্তর করব কিভাবে? খেয়াল করো, আমরা জানি 1 অ্যাটম ইকুয়ালস টু 760 মিলিমিটার এইচজি, তাই না? আচ্ছা, এখান থেকে না লিখে সাইডে লিখি। আমরা জানি 1 অ্যাটম ইকুয়ালস টু 760 মিলিমিটার এইচজি, আমরা এটা জানি। তো দেখো, এক অ্যাটম মানে 760 মিলিমিটার এইচজি। এখন আমরা জানি ছোট এককের বড় মান, তো ছোট একক থেকে যদি অ্যাটমে যাইতে হয়, বড় এককে যাইতে হয়, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 760 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই যে 700 মিলিমিটার এইচজি যেটা আছে, এটা থেকে যদি আমি অ্যাটমে যাইতে চাই, এর নিচে আমি 760 দিয়ে ভাগ করলে এটা এখন অ্যাটমে কনভার্ট হয়ে গেছে। এই হচ্ছে আমার কনভার্সনের নিয়ম, একদম সিম্পল। এই হচ্ছে আমার কনভার্সনের নিয়ম। এই বোর্ডের এই অংশে যা কিছু লেখা আছে, এটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, তোমার আর কখনোই বাদবে না। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, এবার আসো, আমরা হচ্ছে চাপের যে কাহিনীগুলো, এগুলো বুঝে ফেলছি একদম সিম্পলিফাইড ওয়েতে, তোমাকে একটা নোট দিয়ে দিছি। এবার আমরা সেকেন্ড পোরশনে যাব। সেকেন্ড পোরশন হচ্ছে আমাদের চাপের পরে আয়তনের পোরশন। এখন আমরা আয়তন নিয়ে কাজ করব। আয়তন নিয়ে, তো আয়তন নিয়ে যখন তুমি কাজ করবা, আয়তন নিয়ে কাজ করার শুরুতেই তুমি একটা ট্রিক মাথায় রাখবা, একটা ট্রিক মাথায় রাখবা। এই আয়তন নিয়ে কাজ করার শুরুতে একটা ট্রিক মাথায় রাখবা। ট্রিকটা কি আমি একটু লিখে দিই, সব সময় এই ট্রিকটা মুখস্থ করবা। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে যেইটা সেন্টিমিটার কিউব, ওইটা হচ্ছে এমএল। কোথাও তুমি যদি সেন্টিমিটার কিউব পাও, তাহলে সেটা এমএল এর সমান, সেটা কি এমএল এর সমান। আর কোথাও তুমি যদি ডেসিমিটার কিউব পাও, সেটা হচ্ছে লিটারের সমান, সেটা কি লিটারের সমান। এই যে কথাটা লিখে দিলাম, এইটা তোমার আয়তনের ক্যালকুলেশন একদম ইজি করে দিবে, তোমার আয়তনের ক্যালকুলেশন একদম 100% ইজি করে দিবে এই অংশটুকু। কারণ কি, আমাদের ম্যাক্সিমাম আয়তনের ক্যালকুলেশনে সেন্টিমিটার কিউব, এমএল এর এবং লিটার, এগুলোর মাঝখানে কনভার্সন লাগে। সো তুমি যদি এইটুকু জানো, তাহলে তোমার সব ইজি হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে সেন্টিমিটার কিউব আর এমএলটা সমান, আর ডেসিমিটার কিউব আর এলটা সমান। এবার আসো, আমরা আয়তনের কনভার্সন শুরু করি হচ্ছে 1 লিটার দিয়ে। কি দিয়ে শুরু করি? 1 লিটার দিয়ে। এখন আমরা জানি 1 লিটার মানে হচ্ছে 1000 ml। 1 লিটার মানে কি? 1 লিটার মানে হচ্ছে 1000 ml। আচ্ছা, 1000 ml যদি হয়, তাহলে আমরা জানি ml আর সেন্টিমিটার কিউব সমান। তাহলে এই জায়গাতে আমরা ml এর জায়গায় সেন্টিমিটার কিউব লিখতে পারি। সিম্পল, সেন্টিমিটার কিউব লিখে ফেলছি। এবার খেয়াল করো, আমরা আরেকটা জিনিসও জানি, যেটা সেন্টিমিটার কিউব সেটাকে সিসি বলে। যেটা সেন্টিমিটার কিউব এটাকে সি.সি বলে। তাহলে এইটাকেও আমরা সিসি লিখতে পারবো। এটাকে আমরা কি লিখতে পারবো? সিসি, সেন্টিমিটার কিউব বা সিসি। ওকে, এবার সেন্টিমিটার কিউব বা সিসি যদি লিখতে পারি, তাহলে এখন ইউনিট কনভার্সনের জন্য আমাদের লিটারের দিকে যাইতে হবে, লিটারের দিকে যাইতে হবে। তো চিন্তা করো, 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব, 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। তাহলে 1 লিটার যদি হয়, তাহলে এইটা সমান আমরা 1 ডেসিমিটার কিউব লিখতে পারবো। এটা সমান আমরা কি লিখতে পারবো? 1 ডেসিমিটার কিউব। এই যে অংশটা আমি তোমাকে লিখে দিছি না, এই অংশটাই তোমার ম্যাক্সিমাম আয়তনের কনভার্সন করে দেয়। অধিকাংশ আয়তনের কনভার্সন
এই জায়গাতে করে দেয়। এবার বলবা ভাইয়া মানে জিনিসটা মানে হয় নাই, মানে জমে নাই, আর একটু জমায় দেন। আর একটু জমানো সম্ভব। কিভাবে জমানো সম্ভব? যদি তোমাকে কখনো বলা হয়, যদি তোমাকে কখনো বলা হয় যে 1 মিটার কিউব সমান কি, 1 মিটার কিউব এইটা সমান কি, 1 মিটার কিউবকে তুমি লিটারে কনভার্ট করো, তাহলে তুমি কিভাবে কনভার্ট করবা? দেখো 1 মিটার কিউবকে লিটারে কনভার্ট করবা। তো তুমি এটা জানো কিনা বলো তো? তুমি এটা জানো যে 1 মিটার মানে হচ্ছে 10 ডেসিমিটার। 1 মিটার মানে 10 ডেসিমিটার। তার মানে 1 মিটার কিউব ইকুয়ালস টু হবে, যদি মিটারের উপর কিউব করি তাহলে 10 এর উপরেও কিউব হবে আর ডেসিমিটারের উপরেও কিউব হবে। তাহলে 1 মিটার কিউব মানে 10 টু দি পাওয়ার 3 ডেসিমিটার কিউব। এবার তুমি সিম্পলি চিন্তা করো তো, যেইটা ডেসিমিটার কিউব সেটাই লিটার। তাহলে এখানে আমরা 1 মিটার কিউব মানে 1000 লিটার পেয়ে গেলাম না? দেখো তো 1 মিটার কিউব মানে 1000 লিটার পেয়ে গেলাম। এবার তুমি দেখো তো তুমি জানো যেইটা লিটারকে তুমি যদি এমএল এ কনভার্ট করো তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, 1000 ml পাওয়া যায়, 1000 ml পাওয়া যায়। ওকে, তাহলে যদি আমি এখান থেকে পরবর্তী লাইনে এটা লেখা যায় 1000 ml যদি পাই, তাহলে এটা গুণ করলে 10 টু দি পাওয়ার 6 ml এর জায়গায় এখন এখানে আমরা সেন্টিমিটার কিউব লিখতে পারি। তাহলে দেখছো একটার থেকে আরেকটাতে কিভাবে কনভার্ট করা যাচ্ছে, খুব ইজিলি কনভার্ট করা যাচ্ছে না? জাস্ট তুমি এই দুইটা ট্রিক মনে রাখবা, সবসময় মুখস্থ করবা যে সেন্টিমিটার কিউব আর ml সমান, ডেসিমিটার কিউব আর লিটার সমান। সো তুমি যদি এইটুকু মাথায় রাখতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইচ অ্যান্ড এভরিথিং তুমি একদম ইজিলি পারবা, কখনো ভুল হবে না তোমার, কখনো ভুল হবে না, একদম ইচ অ্যান্ড এভরিথিং তুমি ইজিলি পারবা। জাস্ট তুমি এইটুকু মাথায় রাখো। ওকে, জাস্ট এইটুকু মাথায় রাখো, আর কখনো ভুল হবে না। আচ্ছা, তাহলে চলো এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়, এই যে এই অংশটুকু যদি আমাদের ক্লিয়ার হয়, এবার আমরা লাস্ট ইউনিট কনভার্সন করব। আমাদের লাস্ট ইউনিট কনভার্সনটা হচ্ছে টেম্পারেচারের কনভার্সন। লাস্ট ইউনিট কনভার্সন যেটা, এটা হচ্ছে টেম্পারেচারের কনভার্সন। সো টেম্পারেচার আমাদের বেসিক্যালি মাথায় রাখতে হবে এভাবে যে আমরা কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো যেখানেই টেম্পারেচার নিয়ে কাজ করব, এই টেম্পারেচার মানেই হচ্ছে আমাদের কেলভিন তাপমাত্রা। কেলভিন তাপমাত্রা মানে হচ্ছে বড় হাতের টি। তো কেলভিন তাপমাত্রা মানে কেলভিন স্কেলের তাপমাত্রা। তো আমরা তাপগতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে ওখানে তাপমাত্রার স্কেল পড়ছি যে C/5 ইকুয়ালস টু F মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু K মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এই স্কেলের ভিতরে এটার সাথে এটা সম্পর্ক যদি করি, C/5 ইকুয়ালস টু K মাইনাস 273 বাই 5 এটা পাই। তো এই 5 কেটে দিলে C ইকুয়ালস টু K মাইনাস 273 এটা আসে। তো এখান থেকে তুমি যদি দেখো K ইকুয়ালস টু আসে হচ্ছে C প্লাস 273। এই যে লাইনটা পাইলাম না আমরা, এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের সাথে 273 যোগ করলে কেলভিন স্কেলে কনভার্ট হয়ে যায়। এইটাকে আবার এইভাবে লেখা যায়, কেমিস্ট্রিতে এটাকে এইভাবে লেখা যায় যে বড় হাতের টি ইকুয়ালস টু থেটার সাথে 273 যোগ, মানে সবসময় মনে রাখবো থেটার সাথে মানে ডিগ্রির সাথে 273 যোগ করলেই সেটা বড় হাতের কেলভিনে কনভার্ট হয়ে যাবে। তো যে কোনো জায়গায় মানে ধরো 5 ডিগ্রি দেয়া আছে, 273 যোগ করবা কেলভিনে কনভার্ট। 10 ডিগ্রি দেয়া আছে, 273 যোগ করো কেলভিনে কনভার্ট। 25 ডিগ্রি দেয়া আছে, 273 যোগ করো কেলভিনে কনভার্ট। ঠিক আছে, সামনে আমরা প্রচুর ব্যবহার করব এটা, এই যে অংশটা এটা আমরা সামনে প্রচুর ব্যবহার করব, প্রচুর। আশা করি এই অংশটাও ক্লিয়ার হয়েছে। ওকে, আশা করি এই ব্যাপারটাও ক্লিয়ার হয়েছে। এবার তোমরা আমাকে বলো তো এই পর্যন্ত তোমরা একদম বুঝতে পারছো কিনা? আচ্ছা ভাইয়া আয়তনটা আরেকবার বোঝান প্লিজ। ওকে, আয়তনের ক্ষেত্রে দেখো, আয়তনের ক্ষেত্রে তোমরা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। আয়তনের ক্ষেত্রে ট্রিকটা হচ্ছে যেইটা মিলিলিটার ওটাই সেন্টিমিটার কিউব, যেইটা মিলিলিটার ওইটাই সেন্টিমিটার কিউব, যেইটা লিটার ওটাই ডেসিমিটার কিউব। সো মিলিলিটার আর সেন্টিমিটার কিউব সবসময় সমান হবে, আর লিটার আর ডেসিমিটার কিউব সমান হবে। মানে 1 মিলিলিটার আর 1 সেন্টিমিটার কিউব সমান, 1 লিটার আর 1 ডেসিমিটার কিউব সমান। এখন তুমি কনভার্সন করার সময় তুমি যদি 1 লিটার দিয়ে শুরু করো, 1 লিটার মানে 1000 ml, এটা আমরা আগে থেকেই জানি। এবার যেইটা ml সেটাই যদি সেন্টিমিটার কিউব হয় তাহলে 1000 ml এর জায়গায় 1000 সেন্টিমিটার কিউব লিখতে পারবো।
সেন্টিমিটার কিউবকে আমরা সিসি লিখতে পারি, ফলে 1000 ml এ 1000 সিসি লিখতে পারি 1000 ml এর জায়গায়। এবার বলো তো এই লিটার আর ডেসিমিটার কিউব যদি সমান হয় তাহলে 1 লিটারের জায়গায় 1 ডেসিমিটার কিউব লেখা যায়। এভাবে আমরা দেখো প্রত্যেকটা প্রয়োজনীয় এককের সাথে আমরা একটা একটার সাথে রিলেশন তৈরি করে ফেলছি, প্রত্যেকটা প্রয়োজনীয় একক। এবার যদি আমাদের কখনো প্রশ্ন একটু ঘুরায় কঠিন করে দেয়, মানে আমি একটা দেখাই দিচ্ছি কি কোন উদ্দেশ্যে, যাতে তোমরা বুঝতে পারো যে কনভার্সনটা কেমনে হবে। ধরো 1 মিটার কিউব থেকে তোমাকে বলছে যে মিলিলিটারে চলে যাও বা সেন্টিমিটার কিউবে চলে যাও, তখন তুমি কিভাবে করবা? মিলিলিটারে যদি যাইতে বলে তাহলে খুব সিম্পলি যাওয়া যায়। কিভাবে? আমরা জানি 1 মিটার কিউবের ক্ষেত্রে 1 মিটার মানে হচ্ছে 10 ডেসিমিটার, তাহলে 1 মিটার কিউব মানে 10 টু দি পাওয়ার 3 ডেসিমিটার কিউব হবে। এই জায়গাতে 1 মিটারের উপর তুমি যদি কিউব দাও তাহলে এই 10 এর উপরেও তুমি কিউব দিবা, ডেসিমিটারের উপরেও তুমি কিউব দিবা, সেই হিসাবে 1 মিটার কিউব ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3 ডেসিমিটার কিউব হবে। এগুলো সব বাচ্চাকালে শিখছো তুমি, এখন জাস্ট তোমাকে আমি রিমাইন্ড করতেছি, বাচ্চাকালে এগুলো সব শিখছো। ওকে, এবার দেখো যেইটা ডেসিমিটার কিউব ওইটাই লিটার, সো আমরা ডেসিমিটার কিউবের পরিবর্তে লিটার বসাইছি, এই যে জায়গায় মুখস্থ করছি যেটা ডেসিমিটার কিউব ওইটাই লিটার, তো ডেসিমিটার কিউবের পরিবর্তে কি বসাইছি? লিটার বসাইছি। এরপরে দেখো এই লিটার থেকে এমএল এ যদি কনভার্ট করতে চাই, লিটার থেকে এমএল এ কনভার্ট করতে চাই, তাহলে 1 লিটারে 1000 ml, তাহলে 1 লিটার 1000 ml মানে এটা ছিল আরো 1000 দিয়ে গুণ করলাম, গুণ করে 10 টু দি পাওয়ার 6 হলো। এমএল এর জায়গায় দেখো আমরা সেন্টিমিটার কিউব বসাতে পারি, এমএল এর জায়গায় সেন্টিমিটার কিউব বসাতে পারি। তাহলে দেখো আমরা ইচ্ছা মতো একটা থেকে আরেকটায় কনভার্ট করতে পারতেছি না, জাস্ট এইটুকু করে। তো আমি এখানে যেইটুকু বসাইছি এইটুকু তুমি যদি আমার সাথে সাথে একবার বুঝে ফেলতে পারো, তাহলে আমি তোমাকে একদম কথা দিচ্ছি এবং গ্যারান্টি দিচ্ছি তুমি সামনে যত ম্যাথ পাবা, যত কনভার্সন পাবা, যত ছোট ছোট কনভার্সন পাবা, এখানে এর ভিতরে যা যা চলে আসছে না এগুলাই পাবা, এর ভিতর থেকে যে কোনো একটা লাইন পাবা। এই যে এখানে যতগুলো লাইন দেখাইছি, এখানে যতগুলো লাইন দেখাইছি, এই লাইনের ভিতরে যত কনভার্সন আছে এর ভিতর থেকে একটা একটা করে লাইন আমাদের ব্যবহার হবে। ওকে, জাস্ট একটা একটা করে লাইন ব্যবহার হবে। তো এটাই ছিল আমাদের একক নিয়ে যা যা শিখতে হবে সবকিছু। তাহলে এককের রূপান্তর থেকে যা যা লাগবে আমরা মোটামুটি প্রথম 20 মিনিটে শিখে ফেলছি। ওকে, সো আশা করি আমাদের প্রথম মিশন কমপ্লিট, আমাদের প্রথম টপিক কমপ্লিট। তোমরা বুঝতে পারছো যারা একটু হলেও ওকে, যারা একটু হলেও এই জায়গাগুলো নিয়ে কনফিউশনে আসো, তারা এই যে লাইভ ক্লাসটা পরবর্তীতে আবার দেখবা। ওকে, সো পরবর্তীতে আবার দেখবা, তাহলে আর কখনো প্রবলেম হবে না। ওকে, চলো আমরা এখন পরের অংশে যাই। পরের অংশে দেখো আমরা টপিক 2 তে দেখবো হচ্ছে বায়ুমণ্ডলের অঞ্চল সমূহ। তো তোমাদের মেইন বই যেটা আছে হাজারিনাক স্যারের বই, হাজারিনাক স্যারের বইতে বায়ুমণ্ডলের অঞ্চল সমূহ নিয়ে বিস্তর পড়াশোনা আছে, বিস্তর মানে অনেক বাংলা কথা লিখে রাখছে, বাট আমাদের অত বাংলা কথা লাগে না। যতটুকু লাগে ততটুকু আমি তোমাকে এখন একদম সিম্পলিফাই করে লিখে দিব, সিম্পলিফাই করে সাজিয়ে দিব। তুমি আমার সাথে সাথে একবার যদি সাজিয়ে নিতে পারো আর কখনো তুমি ভুল করবা না। তো বায়ুমণ্ডলের অঞ্চলসমূহ এটাকে আমরা একটু স্পেসিফিক সুন্দরভাবে পড়ব। ওকে, চলো আমরা বায়ুমণ্ডলের অঞ্চলসমূহের দিকে যাই। আমরা একটা গোল পৃথিবী যেহেতু আঁকবো, আমরা একটা গোল চিত্র নিই। তো ধরো এইটা হচ্ছে আমাদের পৃথিবী, এই কর্নার থেকে শুরু করি। হ্যাঁ, এই কর্নার থেকে শুরু করি, এইটা হচ্ছে আমাদের পৃথিবী। সো পৃথিবীটাকে আমি চিহ্নিত করে আর্থ লিখে দিলাম, যাতে তুমি ভালো বুঝো, আর্থ লিখে দিলাম। তো এই যে পৃথিবী, এই পৃথিবীর বায়ুমণ্ডলে 4টা স্তর আছে। কয়টা স্তর? 4টা স্তর আছে। পৃথিবীর বাইরে বায়ুমণ্ডলের আমাদের 4টা স্তর সম্পর্কে পড়তে হবে। সেই 4টা স্তর সম্পর্কে আমি তোমাকে এখন ধারণা দিব, একদম ক্লিয়ার ধারণা দিব। তো আমি একটা সুন্দর ছবি আঁকবো, সুন্দর ছবি আঁকার জন্য কিছু পাবো এখানে, দেখি তো, দাঁড়াও তো। আচ্ছা, এটা তো ওয়েভি লাইন, একটু দাঁড়াও, সুন্দর ছবি আঁকবো। ওকে, এটা দিয়ে একটু সুন্দর ছবি আঁকা যায় কিনা দেখি। তো 4টা স্তর সম্পর্কে তোমাকে ধারণা দিব কিভাবে, 4টা স্তর সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি। সো এটা যদি আমাদের প্রথম স্তর হয়, এইটা যদি আমাদের দ্বিতীয় স্তর বরাবর হয়, এটা যদি পৃথিবীর বাইরে তৃতীয় স্তর হয়, সম্ভব কিনা? ওকে, সম্ভব।
আচ্ছা, তোমরা নিচের দিকে তাকাবা না, তোমরা উপরের দিকে তাকাবা। হ্যাঁ, নিচে সব লাইনগুলা এক লাইন হয়ে গেছে, নিচের দিকে তোমাদের ঠিকঠাক ভাবে দেখার দরকার নেই। এখান থেকে উপর বরাবর দেখো, এখান থেকে উপর বরাবর। তো এই হচ্ছে পৃথিবীর সারফেস আমাদের, এই সারফেসে আমরা বাস করি। হ্যাঁ, এই পৃথিবীর সারফেসে আমরা বাস করি। সো পৃথিবীর সারফেসে যখন আমরা বাস করি, এই প্রথম যে স্তরটা আছে, এই প্রথম স্তরটাকে আমরা বলি হচ্ছে ট্রোপোমণ্ডল। এই স্তরটাকে আমরা বলি হচ্ছে ট্রোপোমণ্ডল, এটাকে বলি হচ্ছে আমরা ট্রোপোমণ্ডল। তো এইটা হচ্ছে আমাদের প্রথম স্তর, ট্রোপোমণ্ডল। এই ট্রোপোমণ্ডল হচ্ছে 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা একটু সাইড নোট নিব, সাইড নোট নিব। আমাদের নাম্বার 1 প্রথম যে মণ্ডলটা আছে সেইটার নাম হচ্ছে ট্রোপোমণ্ডল, মানে প্রথম স্তর। প্রথম স্তর হচ্ছে ট্রোপোমণ্ডল। তো একটু মাথায় রাখবো, ট্রোপোমণ্ডল সম্পর্কে আমাদের ইনফরমেশন মাথায় রাখতে হবে যে পৃথিবীর উপরের প্রথম যে মণ্ডলটা আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রোপোমণ্ডল, বায়ুমণ্ডলের স্তর। এই ট্রোপোমণ্ডল এটার ক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশন হচ্ছে 0 থেকে 5 কিলোমিটার, মানে আমরা এই যে মাটিতে আসি না, 5 না 15, এই 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত এই অংশটাকে ট্রোপোমণ্ডল বলা হয়। 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত প্রথম এই অংশটাকে ট্রোপোমণ্ডল বলা হয়। এই যে ট্রোপোমণ্ডল 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত গেল, এই ট্রোপোমণ্ডলের ক্ষেত্রে যেটা ঘটবে যে তুমি যত উপরের দিকে যাবা তাপমাত্রা তত হ্রাস পাবে। উপরের দিকে গেলে মাথায় রাখতে হবে তাপমাত্রা হ্রাস পায়। ঠিক আছে, তো তুমি যত উপরের দিকে যাবা তত তাপমাত্রা হ্রাস পাবে। ট্রোপোমণ্ডলে এই ঘটনা ঘটে। তো যত উপরের দিকে যাবা তত তাপমাত্রা হ্রাস পাওয়ার যে ব্যাপারটা, এই হ্রাস পাওয়ার ব্যাপারটার একটা নাম আছে, নামটা মাথায় রাখবা। হ্রাস পাওয়ার ব্যাপারটা এইটার নাম আছে, এই হ্রাস পাওয়ার ব্যাপারটার নামকে বলা হয় ল্যাপস রেট। এটার নামকে বলে হচ্ছে ল্যাপস রেট। তো যত উপরের দিকে যাবা তত হ্রাস পাবে, যত হ্রাস পাবে তত তার ল্যাপস রেট বলা হয়। মানে ল্যাপস রেট জিনিসটা মানেই হচ্ছে হ্রাস পাওয়া। তাহলে এই ল্যাপস রেট মানে কি বলতো? ল্যাপস রেট মানে হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে হ্রাস পাচ্ছে। ওকে, ল্যাপস রেট মানে কি? ল্যাপস রেট মানে হচ্ছে নেগেটিভ বা হ্রাস পাচ্ছে। যত উপরের দিকে যাবে তত হ্রাস পাবে, এটাকে বলবো আমরা ল্যাপস রেট বা নেগেটিভ। ওকে, এবার আসো এই ট্রোপোমণ্ডলে এই 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটাতে আমাদের সমস্ত ঝড় বৃষ্টি এবং বিপর্যয়, মানে ধরো ঝড় বৃষ্টি যাবত টাইপের যত কিছু ঘটে, ঝড় বৃষ্টি মানে আমাদের ঝড় হয়, ঝঞ্ঝাট হয়, বা প্রাকৃতিক যত বিপর্যয় আছে এগুলা এই অঞ্চলে হয়। ঝড় বিপর্যয় এই অঞ্চলে হয়। এবং এই যে ঝড় বিপর্যয় এই অঞ্চলে হয়, এই অঞ্চলটাতে সবসময় একটা বাতাস প্রবাহ হচ্ছে, ঝড় হচ্ছে, বিপর্যয় হচ্ছে। এই জন্য এই মণ্ডলটাকে আমরা বলি হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল মানে কি? মানে সব সময় এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটা ক্ষুব্ধ অবস্থায় আছে, মানে বিরক্ত অবস্থায় আছে। এজন্য এই মণ্ডলটাকে বলি আমরা ক্ষুব্ধ মণ্ডল। ওকে, এবার খেয়াল করো এই যে 0 থেকে 15 কিলোমিটার এর ভিতর দিয়েই আমাদের সমস্ত বিমান চলাচল করে। কি করে? বিমান চলাচল করে, বিমান চলাচল করে। এই হচ্ছে আমাদের ট্রোপোমণ্ডল থেকে যতগুলা ইনফরমেশন লাগবে আমি দিয়ে ফেলছি। যতগুলা ইনফরমেশন ট্রোপোমণ্ডল থেকে লাগবে সবগুলা আমি এখানে লিখে ফেলছি। এবার আসো পরের অংশে যাই। পরের অংশ হচ্ছে আমাদের স্ট্র্যাটোমণ্ডল। ট্রোপোমণ্ডলের পরে হচ্ছে আমাদের স্ট্র্যাটোমণ্ডল আসবে। সো ট্রোপোমণ্ডল এর পরের যে স্তরটা আছে এই স্তরটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোমণ্ডল। তাহলে এই স্ট্র্যাটোমণ্ডলের আমি যদি একটু লিখি, স্ট্র্যাটোমণ্ডল এটা লিখতে হবে। তাহলে প্রথমে ট্রোপোমণ্ডল এটা মুখস্থ করবা, ট্রোপো ওয়ার্ডটা মুখস্থ করবা প্রথম স্তর, তারপর স্ট্র্যাটো ওয়ার্ডটা মুখস্থ করবা। স্ট্র্যাটোমণ্ডল এটা আসলে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 15 থেকে 50 এই যে রেঞ্জ, এটা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডলের বিস্তৃতি। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, খেয়াল করো এই জায়গাতে ট্রোপোমণ্ডল 15 কিলোমিটারে যে শেষ হয়েছে,
আর স্ট্র্যাটোমন্ডল 15 কিলোমিটার পরে যে শুরু হয়েছে, তো শুরু আর শেষের মাঝখানে একটা লাইন গেছে না? শুরু আর শেষের মাঝখানে একটা লাইন গেছে না? এই যে শুরু আর শেষের মাঝখানে যে লাইনটা গেছে, খেয়াল করো, এই শুরু আর শেষের মাঝখানে যে লাইনটা গেছে, এই শুরু আর শেষের মাঝখানের এই যে লাইনটা, এই লাইনটা যেটা ট্রোপো শেষ আর স্ট্র্যাটো শুরু, এইটাকে বলে হচ্ছে ট্রোপোপজ। এটাকে বলে হচ্ছে ট্রোপোপজ। শুরু এবং শেষের মাঝখানে যে একটা পাতলা স্তর থাকে, এটাকে বলা হচ্ছে ট্রোপোপজ। ট্রোপোপজ মানে কি? একটা স্তরের শুরু, মানে ট্রোপোমণ্ডলের শেষ আর স্ট্র্যাটোমণ্ডলের শুরু, এইটাকে বলবো হচ্ছে আমরা ট্রোপোপজ। এই ট্রোপো অনুসারে নাম হয়, হ্যাঁ, যেইটা শেষ সেইটা অনুসারে নাম হয়। সবসময় মাথায় রাখবা এই পজ জিনিসটা কি? পজ জিনিসটা মানে হচ্ছে, পজ মানে ট্রোপো শেষ। পজ মানে কি? পজ মানে শেষ, মানে ওই পর্যন্ত শেষ। ট্রোপোপজ মানে ট্রোপো শেষ। তাহলে এই জায়গাতে ট্রোপোপজ করলাম মানে ট্রোপো শেষ, এখান থেকে স্টার্টের শুরু, মানে যে পাতলা স্তর আছে ওই স্তরে ট্রোপোপজ মানে ট্রোপো শেষ। অর্থাৎ এখন এই জায়গা থেকে স্ট্র্যাটো শুরু হবে, বুঝতে পারছো? তাহলে ট্রোপোপজ, ট্রোপো শেষ, স্ট্র্যাটো শুরু। ওকে, আচ্ছা, আচ্ছা তোমরা বুঝতেছো কিনা একটু কমেন্টে জানাও তো, যারা যারা ক্লাস করতেছো সব বুঝতেছো কিনা একটু কমেন্টে জানাও। ট্রোপোপজ মানে হচ্ছে ট্রোপো শেষ। ওকে, তো চলো আমরা হচ্ছে যে পরের অংশে যাই। ট্রোপোপজ মানে হচ্ছে, ট্রোপোপজ মানে ট্রোপো শেষ, এই পর্যন্ত তো বুঝছি। এবার আসো আমরা যাব হচ্ছে ট্রোপের পরে হচ্ছে স্ট্র্যাটোমণ্ডলের আরেকটু ডিটেল তথ্যে। স্ট্র্যাটোমণ্ডল সম্পর্কে আমরা যখন জানার চেষ্টা করব, তখন স্ট্র্যাটোমণ্ডলের আমরা কিছু ইনফরমেশন লিখে নিব একটু স্ট্র্যাটোমণ্ডলের। তাহলে স্ট্র্যাটোমণ্ডল সম্পর্কে আমরা একটু নোট নিই, যা যা আমাদের লাগবে। তো স্ট্র্যাটোমণ্ডল একটু সুন্দর করে হেডলাইন দাও। স্ট্র্যাটোমণ্ডলের ক্ষেত্রে স্ট্র্যাটোমণ্ডল আমাদের কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অংশটা আছে, এই অংশটার ক্ষেত্রে আমাদের যেটা ঘটে যে প্রথমে ট্রোপোমণ্ডলে আমাদের তাপমাত্রা যত উপরে যাচ্ছে তত হ্রাস পাচ্ছে, বাট স্ট্র্যাটোমণ্ডলে যেটা ঘটে যত উপরে যাই তত তাপমাত্রা বৃদ্ধি পায়। তো স্ট্র্যাটোমণ্ডলে যখন আমরা যাব, উপরে গেলে তাপমাত্রা বাড়বে, উপরে গেলে তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়ে। তো উপরে গেলে যদি তাপমাত্রা বাড়ে, তাহলে এই জায়গাতে আমরা জানি তাপমাত্রা কমা মানে হচ্ছে ল্যাপস রেট, তাহলে নেগেটিভ মানে ল্যাপস রেট। তাহলে এখন এই জায়গাতে আমরা যদি দেখি ল্যাপস রেট কি হয়ে যাচ্ছে বলতো? ল্যাপস রেট নেগেটিভ হয়ে যাচ্ছে না, মানে কমা ব্যাপারটার উল্টা, মানে বাড়া। মানে ল্যাপস রেট জিনিসটা মানে হচ্ছে কমতেছিল, মানে এখন আমার বাড়াইতে হবে, মানে কি ল্যাপস রেট জিনিসটাকে আমাকে উল্টা করে দিতে হবে, মানে ল্যাপস রেট হবে হচ্ছে আমাদের নেগেটিভ। তো যখনই বাড়ছে, এই বাড়া জিনিসটাকে বোঝাইতে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট। নেগেটিভ ল্যাপস রেট মানে কি? যেহেতু এখানে আমাদের হ্রাস পাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে, তাহলে ল্যাপস রেটের উল্টা ঘটতেছে। এই উল্টা ঘটা জিনিসটাকে বোঝানোর জন্য আমরা বলবো হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট। তাহলে নেগেটিভ ল্যাপস রেট মানে কি? আমাদের এখানে যত উপরে যাব তত আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আচ্ছা, যত উপরে গেলাম তত তাপমাত্রা বৃদ্ধি পেল। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, স্ট্র্যাটোমণ্ডল সবসময় শান্ত অবস্থায় থাকে, সবসময় শান্ত অবস্থায় থাকে, এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝাপটা এগুলো হয় না। এই জন্য এটাকে শান্ত মণ্ডল বলে, এই জন্য এটাকে শান্ত মণ্ডল বলে। তো যখন আমরা স্ট্র্যাটোমণ্ডলে যাব, তখন এই মণ্ডলটা কি হবে? শান্ত মণ্ডল হবে, কারণ এখানে কোনো ঝড়ঝাপটা ঘটে না। এবং এই কারণে শান্ত মণ্ডল হওয়ার কারণে এখান দিয়ে জেড বিমান যেগুলো আছে, জেড বিমান যেগুলো আছে এগুলা চলাচল করে, জেড বিমান চলাচল করে, ঠিক আছে? জেড বিমান কি করে? চলাচল করে। এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে স্ট্র্যাটোমণ্ডলটা আছে, এই স্ট্র্যাটোমণ্ডলের ভিতরেই ওজোন স্তর বা O3 স্তর থাকে। এই স্ট্র্যাটোমণ্ডলের ভিতরেই কি থাকে? আমাদের ওজোন স্তর বা O3 স্তর থাকে।
ওকে, তাহলে স্ট্র্যাটোমণ্ডলের ভিতরে যদি ওজোন স্তর বা O3 স্তর থাকে, তাহলে আমরা এখানে বলতে পারি যেখানে O3 স্তর বা ওজোন স্তর থাকে, ওজোন স্তর থাকে। তো তোমাকে যদি কখনো এমসিকিউতে বলে ওজোন স্তর কোন কোন মণ্ডলে আছে, তাহলে সেটার উত্তর কি হবে? স্ট্র্যাটোমণ্ডল। ওজোন স্তর কোন মণ্ডলে আছে, উত্তর কি হবে? স্ট্র্যাটোমণ্ডল। দেখবা হাজারি নাকসারের বইয়ের এই যে চ্যাপ্টার পড়তেছো পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়নের শেষেই এমসিকিউ দেয়া আছে। এই এমসিকিউর ভিতরে যা যা পড়াচ্ছি দেখবা এগুলা সবার ভিতর থেকে এমসিকিউ আছে, সবার ভিতর থেকে আছে। যেমন এই এমসিকিউটাই আছে যে O3 স্তর বা ওজোন স্তর কোন মণ্ডলে থাকে, উত্তর কি? উত্তর হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। আজকেই চেক করবা, উত্তর হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। আচ্ছা, এবার এই ওজোন স্তরের কাজ কি বলতো? ওজোন স্তরের কাজ হচ্ছে ইউভি রশ্মি প্রতিরোধ করা। ওজোন স্তরের কাজ হচ্ছে ইউভি রশ্মি প্রতিরোধ করা, ইউভি রশ্মি প্রতিরোধ। তো ইউভি রশ্মি প্রতিরোধ করার কারণেই ওজোন স্তর ইউভি রশ্মি প্রতিরোধ করার কারণেই এখানে আমাদের এই ইউভি রশ্মি প্রতিরোধ যখন করে তখনই আমাদের তাপমাত্রা বৃদ্ধি পায়, তখনই আমাদের তাপমাত্রা বাড়ে। ঠিক আছে, তাহলে তাপমাত্রা এই স্তরে কেন বাড়ে? এই স্তরে O3 বা ওজোন স্তর আছে, এই O3 বা ওজোন স্তর ইউভি রশ্মিকে যখন প্রতিরোধ করে তখন আমাদের তাপমাত্রা বাড়ে। ওকে, তখন আমাদের তাপমাত্রা বাড়ে। দ্যাটস ইট। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি যে স্ট্র্যাটোমণ্ডলের কাজ কি। এবার আসো স্ট্র্যাটোমণ্ডলের পরে আমাদের পরবর্তী যেই মণ্ডলটা আছে, এর পরের যে স্তর ট্রোপোস্ট্র্যাটো, এরপরে আসে হচ্ছে মেসো। ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, এরপরে আসে হচ্ছে আমাদের মেসোমণ্ডল, মেসোমণ্ডল। এবার বলো তো আমরা স্ট্র্যাটোমণ্ডলের শেষ আর মেসোমণ্ডলের শুরু এই লাইনটা পাচ্ছি না? এই লাইনটা এমন একটা লাইন যেই লাইন হচ্ছে ট্রোপোমণ্ডলের শুরু শেষ, এই স্ট্র্যাটোমণ্ডলের শেষ আর মেসোমণ্ডলের শুরু। তাহলে যেই পয়েন্টে আমরা স্ট্র্যাটোমণ্ডলের শেষ পাচ্ছি, এই শেষ মানে হচ্ছে পজ, তাহলে এই পয়েন্টটাকে আমরা স্ট্র্যাটোপজ বলতে পারবো না? স্ট্র্যাটোপজ বলতে পারবো। তাহলে যেই পয়েন্টে স্ট্র্যাটোমণ্ডল শেষ ওই পয়েন্টকে আমরা বলতে পারবো স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ, স্ট্র্যাটোপজ মানে কি? স্ট্র্যাটোমণ্ডল ওই জায়গাতে শেষ। স্ট্র্যাটোপজ মানে কি? স্ট্র্যাটোমণ্ডল ওই জায়গাতে শেষ, এরপরে আর নাই। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোপজ। ক্লিয়ার? এটা কি? এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোপজ। এবার এই যে স্ট্র্যাটোমণ্ডল পাচ্ছি আমরা, এই যে এই জায়গা, এই স্ট্র্যাটোমণ্ডলের পরে আমরা মেসোমণ্ডল পাচ্ছি, এই জায়গাতে আমাদের মনে রাখতে হবে যে মেসোমণ্ডলের বিস্তৃতি হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত, 50 থেকে 85। তাহলে যখন আমরা স্ট্র্যাটোপজ বা মেসোমণ্ডলে যাব, মেসোমণ্ডল হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, সো এই হচ্ছে আমাদের কাহিনী, এই হচ্ছে আমাদের কাহিনী। আচ্ছা, এবার এই যে মেসোস্ফিয়ার মেসোমণ্ডল পাইলাম, মেসোস্ফিয়ার মেসোমণ্ডল পাইলাম, মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল পাইলাম, এই মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডলের পরে আমাদের পরের যেই মণ্ডলটা পড়তে হবে, এর পরের মণ্ডল হচ্ছে থার্মোস্ফিয়ার বা থার্মোমণ্ডল। থার্মোস্ফিয়ার বলে, এইটাকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার। এটার নাম কি? এটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার এইটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার বলে। এটাকে কি বলে? আয়নোস্ফিয়ার। তো যেটা থার্মোস্ফিয়ার এটাকে আয়নোস্ফিয়ারও বলে। ওকে, আয়নোস্ফিয়ারও বলে। তাহলে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এই মঞ্চ আয়নোস্ফিয়ারের ইয়াটা কি দেখো, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এটা 85 এর পথ থেকে তোমার 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়, এবং এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এখানে তাপমাত্রা অধিক হয়, তাপমাত্রা অধিক, তাপমাত্রা এত বেশি হয় যেখানে সব গ্যাস আয়নে রূপান্তরিত হয়ে যায়। যেমন কি টাইপের আয়ন? অক্সিজেন 2+ আয়ন, নাইট্রোজেন প্লাস আয়ন, O3+ আয়ন, এগুলো সব আয়নে রূপান্তরিত হয়ে যায়। তো এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখতে হবে। তথ্যটা কি? তথ্যটা হচ্ছে আমাদের যে প্রথম 4টা মণ্ডল আছে, প্রথমে আমরা দেখলাম ট্রোপোমণ্ডল, প্রথমে আমরা ট্রোপো দেখলাম, তারপরে আমরা স্ট্র্যাটো দেখলাম, তাই না? স্ট্র্যাটো, তারপরে আমরা মেসো দেখলাম, আর তারপরে আমরা দেখলাম হচ্ছে তোমার লাস্টেরটা থার্মো, থার্মোস্ফিয়ার যেটা আছে, থার্মো দেখলাম। তো আমাদের এখান থেকে একটা ছোট্ট ইনফরমেশন মাথায় রাখতে হবে যে এই যে প্রথম তিনটা, এই প্রথম তিনটাকে আমাদের
হোমোস্ফিয়ার বলে। এই প্রথম তিনটাকে আমরা হোমোস্ফিয়ার বলি। হোমোস্ফিয়ার কেন বলি? হোমোস্ফিয়ার বলার কারণ হচ্ছে এখানে সবকিছুর যে পরিমাণ সেটা সমসত্ব অবস্থায় থাকে। সমসত্ব মানে সমান অবস্থায় থাকে, চেঞ্জ হয় না, সমান অবস্থায় থাকে। বাট লাস্টের যেই পার্টটা আছে এইটাকে বলে হচ্ছে হেটারো। এইটাতে সবকিছু চেঞ্জ হয়ে যায়, HETERO, হেটারো। তো এইটাতে সবকিছু কি হয়? চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের হেটারো স্ফিয়ার, এইটাতে সবকিছু চেঞ্জ হয়ে যায়। তো একটা হচ্ছে হোমো, প্রথম তিনটা হোমো, লাস্টেরটা কি? হেটারো। এই যে ইনফরমেশনগুলো তোমাকে দিলাম, গুছাইয়ে দিলাম বায়ুমণ্ডলের বিভিন্ন অঞ্চলগুলা সম্পর্কে, এর বাইরে তোমার আর কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট এইগুলা ভালো করে পড়ো, এইগুলা তুমি সুন্দর করে শিখো, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। দেখো এই যে কয়েকটা ইনফরমেশন তোমাকে গুছাইয়ে দিছি না, ট্রোপোমণ্ডল সম্পর্কে, স্ট্র্যাটোমণ্ডল সম্পর্কে, মেসোমণ্ডল সম্পর্কে যা যা দিছি, এর বাইরে কিছু লাগবে না, এগুলা পড়লেই হচ্ছে। এর বাইরে তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করবা, আমারই এমসিকিউ ওয়ান শট ক্লাস আছে, তোমাদেরকে দিয়ে দিব। এই চ্যাপ্টারের মেইন বইয়ের এমসিকিউ গুলার তোমার হচ্ছে যে সলভ ক্লাস দেয়া আছে, আলাদা করে সলভ ক্লাস 100+ এমসিকিউ সলভ করে দেয়া আছে। সো সেই এমসিকিউ ওয়ান শট ক্লাস তোমাদের দিয়ে দিব। এই চ্যাপ্টারের 6টা ক্লাস শেষে যখন তুমি শুধু ডেডিকেটেড এমসিকিউ ক্লাস করবা, তখন দেখবা যে আর দুই একটা এক্সট্রা ইনফরমেশন চলে আসতেছে। ওই এক্সট্রা ইনফরমেশনগুলো নর্মালি মুখস্থ করতে হয়, ওগুলা তোমার আলাদা করে অনেক রিডিং পড়া লাগে না। সো আমরা বায়ুমণ্ডলের অঞ্চল সমূহ বা স্তর সমূহ সম্পর্কে যা যা লাগবে এখান থেকে পড়ে ফেলছি। আর বাকি আমরা কি করছি? বাকি আমরা হচ্ছে ট্রিক শিখছি। এই দুইটা টপিকের পর আমরা পরবর্তীতে যেই টপিকে যাব সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং প্রথম গ্যাসের সূত্র, সেটা হচ্ছে বয়েলের সূত্র। এখন তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে বয়েলের সূত্র আগে কখনো পড়ছো কিনা, মেসোমণ্ডলের বৈশিষ্ট্য লাগবে কিনা। মেসোমণ্ডলের বৈশিষ্ট্যে আহামরি অনেক কিছু নাই, বুঝতে পারছো? মেসোমণ্ডলের বৈশিষ্ট্যে আহামরি অনেক কিছু নাই, এই জন্য মেসোমণ্ডলের বৈশিষ্ট্য তোমাদেরকে আমি ওইভাবে দেখাইনি। মেসোমণ্ডলের বৈশিষ্ট্যের ভিতরে একটা কথা আমি শুধু মিস করছি, বাকি সব আগের মতোই, যে মেসোমণ্ডলের ক্ষেত্রে এই ল্যাপস রেট কিন্তু আবার পজিটিভ। ল্যাপস রেট যেটা আছে এইটা কি? এটা আবার পজিটিভ। এটা পজিটিভ কেন? কারণ প্রথমে তাপমাত্রা হ্রাস পায়, তারপরে তাপমাত্রা বৃদ্ধি পায়। প্রথমে তাপমাত্রা হ্রাস মানে কি? প্রথমে তাপমাত্রা, ল্যাপস রেট পজিটিভ হয়। ল্যাপস রেটের এই যে এলআর, এলতে ল্যাপস, আরতে রেট, ল্যাপস রেটের দিকে চিন্তা করবা। প্রথমে ল্যাপস রেট পজিটিভ মানে তাপমাত্রা হ্রাস পায়, তারপরে ল্যাপস রেট এলআর নেগেটিভ মানে তাপমাত্রা বৃদ্ধি পায়, তারপরে আবার ল্যাপস রেট পজিটিভ মানে আবার তাপমাত্রা হ্রাস পায়, তারপরে আবার ল্যাপস রেট নেগেটিভ মানে তাপমাত্রা বৃদ্ধি পায়। মানে প্রথমে বাড়ে, প্রথমে কমে, তারপরে বাড়ে, তারপরে আবার কমে, তারপরে আবার বাড়ে। তো মেসোমণ্ডলে ল্যাপস রেট পজিটিভ মানে তাপমাত্রা যে তোমার হচ্ছে বৃদ্ধি পায়, হ্রাস পায়, এইটা বলা হয়নি। মেসোমণ্ডলে তাপমাত্রা হ্রাস পায়। তো এছাড়া আর তেমন কোনো বৈশিষ্ট্য নাই, ঠিক আছে? সো মেসোমণ্ডল থেকে আর কিছু লাগবে না। ওকে, বয়েলের সূত্র পড়েছি ভাইয়া। এই চ্যাপ্টার পড়া শেষ? এই চ্যাপ্টার পড়া শেষ হচ্ছে সাদিয়া আক্তারের। তো এই চ্যাপ্টার পড়া শেষ হলে তুমি হচ্ছে যে আমাদের সাথে একটু রিভিশন দাও। ভালোভাবে পড়া হয়নি, যাদের ভালোভাবে পড়া হয়নি তারা হচ্ছে আমার সাথে সাথে পড়ে ফেলো। ওকে, বয়েলের সূত্রে চলে যাব আমরা এখন। ওকে, এবার আসো, যাদের হচ্ছে পড়া শেষ তারা তো খুবই ভালো করছো, আমার সাথে সাথে রিভিশন দাও। আচ্ছা, বলছে ভাইয়া রেকর্ড ক্লাস কোথায় পাবো? এখানেই তুমি হচ্ছে আমাদের ফিচার্ড সেকশনে সব ক্লাসগুলা পিন করা থাকবে, তুমি ওখানে রেকর্ড ক্লাস পেয়ে যাবা। ফিচার্ড সেকশনে সব ক্লাসগুলা পিন করা থাকবে, ওখানে পেয়ে যাবা। ওকে ওকে, হ্যাঁ ভাইয়া আপনি যা পড়ালেন শুধু এগুলা পড়লেই হবে? আমি যা পড়ালাম শুধু এগুলা যদি তুমি নোট করে পড়তে পারো তাহলে এগুলা পড়লেই হবে। মেইন বই আপাতত আমি পড়তে তোমাকে রেকমেন্ড করব না। আমি সবসময় বলি যে তুমি যে কোনো একটা ভাইয়ার ক্লাস করার সময় সেই ভাইয়ার ক্লাস টানা 2বার প্রথমে ক্লাস করবা, একবার করার পরে যদি আবার সময় পাও 2বার করবা, এবং ক্লাসটা একবার নোট করবা। নোট করার পর ওই নোটটা মিনিমাম 4বার রিডিং পড়বা, 4বার। তাহলে তোমার ওই চ্যাপ্টারে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার যে তুমি মেইন বই একা একা পড়লে বুঝতে পারবা, তার আগ পর্যন্ত তুমি মেইন বই পড়লে বোঝার সম্ভাবনা খুব কম, ঠিক আছে? তো তুমি 2বার ক্লাস করো,
তারপর এই ক্লাসটা নোট করো, বারবার ক্লাস নোটটা রিভিশন দাও। এরপরে যে তুমি যদি হচ্ছে যে বারবার হচ্ছে মেইন বইটা পড়ো, এখন মেইন বইটা তুমি বুঝবা, তো মেইন বইটা পরে যে পড়ার সময় পাবা, সমস্যা নেই। আপাতত তুমি এই ক্লাসটা করো, ক্লাস নোটটা করো, এখান থেকেই তোমার মোর দেন এনাফ। এই ক্লাসের মাধ্যমেই তোমার বেসিক সিকিউ এমসিকিউ ইচ অ্যান্ড এভরিথিং গুছায় যাবে, সমস্যা হবে না। ওকে, এবার আসো বয়েলের সূত্র। বয়েলের সূত্রে বোঝানোর চেষ্টা করি। বয়েলের সূত্র বোঝার জন্য আমরা একটা বেলুন আঁকবো। ধরো এটা একটা বেলুন, এটা কি, এটা একটা বেলুন। তো এই যে বেলুন, এই বেলুনের ভিতরে গ্যাস আছে, এই বেলুনের ভিতর কি আছে, গ্যাস আছে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বেলুনের ভিতরে যে গ্যাস আছে, এই গ্যাসের ভর হচ্ছে নির্দিষ্ট। গ্যাসের ভর কি বলতো, গ্যাসের ভর নির্দিষ্ট। তো বেলুনের ভিতরে যে গ্যাস আছে, সেই গ্যাসের ভর নির্দিষ্ট কেন, মানে আমি ফু দিয়ে গ্যাসটাকে ফুলাইছি, ফোলানোর পর এর ভিতরে যতটুকু গ্যাস ঢোকাই দিছি ওগুলা ভিতরেই আছে, তাহলে ভর নির্দিষ্ট হয়ে গেল। এবার আমি বললাম এই বেলুনটা নিয়ে আমি এই ঘরের ভিতরে আসি, এই যে ঘরটার ভিতরে আসি, যে স্টুডিওর ভিতরে আসি, আমি এই স্টুডিওর ভিতরে আসি। তো স্টুডিওর ভিতরে এসি চলতেছে, টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রিতে দেয়া আছে। তার মানে এই ঘরের ভিতরে এখন বেলুন নিয়ে আমি যখন দাঁড়ায় আসি তখন তাপমাত্রা নির্দিষ্ট, সেটা কত, 23 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এখন আমি বললাম ভর নির্দিষ্ট এবং টেম্পারেচার নির্দিষ্ট। তাহলে এই বেলুনটা নিয়ে যখন আমি আসি তখন ভর নির্দিষ্ট এবং টেম্পারেচার নির্দিষ্ট। এবার তুমি চিন্তা করো তো, এই বেলুনের উপর তুমি যদি হাত দিয়ে এরকম করে চাপ দাও, হাত দিয়ে এরকম করে চাপ দাও, তাহলে আয়তনের পরিবর্তন হবে না? হাত দিয়ে চাপ দিলে আয়তনের পরিবর্তন হবে। তাহলে কি ঘটবে, তুমি যদি চাপ দাও, চাপ দিলে আয়তন কমবে। তো তুমি যত চাপ দিবা তত আয়তন কমবে। বুঝতে পারছো? তো এইটাকেই বিজ্ঞানী বয়েল একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করছেন, উনি কি বলছেন, উনি বলছেন যে তুমি যদি হচ্ছে এই জায়গার যেই বেলুনটা আছে, বেলুনের উপরে চাপ দাও, তাহলে সেটা আয়তনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে মানে চাপ বাড়াইলে আয়তন কমবে, চাপ কমাইলে আয়তন বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। কখন? যখন আমাদের টেম্পারেচার ফিক্স। টেম্পারেচার কি? টেম্পারেচার ফিক্স। তো বয়েল বলছে যে যখন নির্দিষ্ট টেম্পারেচার বা তাপমাত্রা নির্দিষ্ট, তখন আমি যদি এই জায়গায় চাপ দিই, চাপ বাড়াই, তাহলে আয়তন কমবে, চাপ কমাইলে আয়তন বাড়বে। এটাকে বলে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এই যে জিনিসটা, এইটাকে সুন্দর করে বাংলায় উনি বলতেছে এভাবে, বলতেছে সংজ্ঞা, মাথায় রাখবো সংজ্ঞায় উনি বাংলায় এভাবে বলতেছে যে নির্দিষ্ট তাপমাত্রায়, আমার সাথে সাথে লিখে নাও, খাতায় তুলো, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন। তো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাস যদি নিই, সেই গ্যাসের আয়তন, এই আয়তন চাপের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কথাটার মানে হচ্ছে এমন সম্পর্ক যে একটা বাড়াইলে আরেকটা কমে, একটা কমাইলে আরেকটা বাড়ে। তো এখানে আমাদের দুইটা কথা নির্দিষ্ট করে সব সময় মনে রাখতে হবে। একটা হচ্ছে এই তাপমাত্রা আমাদের ফিক্স হওয়াই লাগবে, ভর আমাদের ফিক্স হওয়াই লাগবে। এই দুইটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। তাপমাত্রা এবং ভর যখন ফিক্স, নির্দিষ্ট, তখন যে আমরা আয়তন এবং চাপের সম্পর্ক তৈরি করতে পারবো, এবং এই সম্পর্কটা একটা আরেকটার বিপরীত। তো খেয়াল করো, যদি আমরা একটা আরেকটার বিপরীত পাই, তাহলে v is inversely proportional to p পাচ্ছি। কখন? যখন আমাদের টেম্পারেচার ফিক্স। এই পর্যন্ত তো আমাদের ক্লিয়ার। এবার দেখো, এই যে সমানুপাতিক চিহ্ন আছে না, এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এখানে একটা কে আসবে। কে মানে হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট। কে ইন্টু 1/p পাইলাম, পরবর্তী লাইনে এটাকে যদি আমি আড়াআড়ি গুণ করলে pv ইকুয়ালস টু কে পাওয়া যায়। কি পাওয়া যায়? pv ইকুয়ালস টু কে পাওয়া যায়। এই পর্যন্ত আমাদের লিখে সবসময় মুখস্থ করতে হবে যে v is inversely proportional to p,
তার মানে এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কে আসে, এর পরের লাইনে আমি যদি আড়াআড়ি গুণ করি পিভি ইকুয়ালস টু কে আসে। এবার মাথায় রাখবা দুইটা ভিন্ন ভিন্ন রাশির গুণফল যদি কনস্ট্যান্ট হয় মানে সমানুপাতিক হয়, এই তোমার ধ্রুবক হয়, সমানুপাতিক না, তো দুইটা ভিন্ন ভিন্ন রাশির গুণফল যদি ধ্রুবক হয়, এই যে এটা কি, এটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে কি সবসময় একই থাকবে, চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। তো দুইটা ভিন্ন ভিন্ন রাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে এভাবে লেখা যায় p1 v1 ইকুয়ালস টু p2 v2। তাদের আলাদা আলাদা রাশির গুণফল সবসময় এরকম চেঞ্জ হইতে থাকবে। মানে জিনিসটা এরকম, ধরো p এবং v দুইটা মিলে হচ্ছে 50, p এবং v দুইটা মিলে হচ্ছে 50। এমন হতে পারে p এর ভ্যালু 5, v এর ভ্যালু 10, দুইটা মিলে 50। এমন হতে পারে p এর ভ্যালু বেড়ে যে 10, v এর ভ্যালু অটোমেটিক 5 হয়ে যে দুইটা মিলে 85ই থাকবে। অর্থাৎ খেয়াল করে দেখো, যখন আমার চাপ বেশি চাপ কম তখন আয়তন বেশি, যখন আমার চাপ বেশি তখন দেখো আয়তন কম। মানে একটা কম আরেকটা বেশি হয়ে নিজেদের ভিতরে কম বেশি করে সব সময় 50 ভ্যালুটাকে 85ই রাখতেছে। সো এই জন্য আমরা বলতেছি p1 v1 ইকুয়ালস টু p2 v2, p1 v1 ইকুয়ালস টু p2 v2। তাহলে এইটা হচ্ছে একটা ফর্মুলা যেটা আমরা এখান থেকে পাচ্ছি এবং আমাদের বহুত কাজে লাগবে। বিভিন্ন জায়গায় ম্যাথ করতে যে আমরা বয়েলের সূত্র যখনই বলবো তখন আমাদের এই ফর্মুলা কাজে লাগবে, p1 v1 ইকুয়ালস টু p2 v2। মাথার ভিতরে একদম ঢুকায় ফেলো, মানে একদম নিজের ভিতরে মুখস্থ করে এই ফর্মুলা ঠোঁটের আগায় নিয়ে চলে আসো, ঠোঁটের আগায় নিয়ে চলে আসো। আজকের পরে যেন আর কোনোদিন ভুল না হয়, ঠোঁটের আগায় এভাবে আনবা, তাহলে এই ফর্মুলা থেকে তুমি সমস্ত ম্যাথ পারবা। সেটা কি p1 v1 ইকুয়ালস টু p2 v2। ওকে, বুঝতে পারছো? তো এইটা ছিল হচ্ছে আমাদের বয়েলের সূত্রের ফর্মুলা। বয়েলের সূত্রের ফর্মুলাটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এই জায়গা থেকে আমরা কি পাইলাম? বয়েলের সূত্রের ফর্মুলা পাইলাম। ওকে, এবারটা দেখো, এই যে বয়েলের, যদি কখনো বলে এরকম যে বয়েলের সূত্র লিখো, তাহলে বয়েলের সূত্র লেখা মানে এই যে বয়েলের সূত্র, এই যে বাংলায় যেটা সেইটা কিন্তু, আর এটা কিন্তু ফর্মুলা কিন্তু বিভিন্ন রূপে আছে। সো আমরা এই জায়গাতে বয়েলের সূত্রের যে বেসিক সংজ্ঞা কিভাবে আসছে, কিভাবে হয়, এটা দেখে ফেললাম। ওকে, এটা দেখে ফেললাম। এবার আসো, বয়েলের সূত্রের ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গ্রাফ। বয়েলের সূত্রের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের গ্রাফ। আমাদের বয়েলের সূত্রের ক্ষেত্রে গ্রাফ ভালো করে শিখতে হবে, গ্রাফ আমাদের খুবই ভালো করে শিখতে হবে বয়েলের সূত্র যখন আমরা পড়তেছি। সো চলো এখন আমরা ওই গ্রাফটা ভালো করে দেখব। এখন কি গ্রাফ দেখব বলো তো? গ্রাফ কি দেখব? চলো প্রথমে আমরা এই যে একটা ইকুয়েশন দেখেছিলাম যে v is equals to k into 1/p, এই গ্রাফটা একটু দেখে আসি। এইটার জন্য একটা গ্রাফ দেখে আসি। তো গ্রাফ আঁকার জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে, গ্রাফ আঁকার জন্য আমরা এক্স অ্যাক্সিস বরাবর এরকম একটা রেখা টানবো, ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম একটা রেখা টানবো। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর। এবার এই জায়গাতে এই যে v is equals to k into 1/p আছে না, এই জায়গাতে আমরা v কে y অ্যাক্সিস বরাবর বসাই দিলাম, আর 1/p কে আমরা x অ্যাক্সিস বরাবর বসাই দিলাম। v কে কোথায়? y অ্যাক্সিস বরাবর, আর 1/p কে x অ্যাক্সিস বরাবর। বুঝতে পারছো? তাহলে দেখো তো এই যে ইকুয়েশনটা আছে এইটা y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে মিলে যাচ্ছে না? y ইকুয়ালস টু mx প্লাস c হচ্ছে তোমার এই সরল রেখার সমীকরণ। তো সরল রেখাটা যদি মূলবিন্দুগামী হয় তাহলে কি হয়? এই c এর ভ্যালু 0 হয়ে যায়, তাই না? c এর ভ্যালু 0 হয়ে যায়। তাহলে c এর ভ্যালু যদি 0 হয়, খেয়াল করো তো y অ্যাক্সিস বরাবর আমি v কে বসাচ্ছি, y অ্যাক্সিস বরাবর আমি v কে বসাচ্ছি, তাই না? এখানে c আছে, y অ্যাক্সিস বরাবর v কে বসাচ্ছি, আর x অ্যাক্সিস বরাবর আমি 1/p কে বসাচ্ছি, আর c এর জায়গায় আমার 0। তার মানে এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা। তার মানে এই জায়গা থেকে আমি বলতে পারছি যে এখানে একটা রেখা তৈরি হবে যেটা হচ্ছে আমার মূলবিন্দুগামী সরলরেখা। এখানে আমার একটা রেখা তৈরি হবে যেটা আমার মূলবিন্দুগামী সরলরেখা। তো যখনই আমি বয়েলের সূত্রে v ভার্সেস 1/p গ্রাফ লিখব,
এই গ্রাফটার নাম আছে, এই গ্রাফটার নাম কি? এই গ্রাফটার নাম বলা হচ্ছে ভি বনাম 1/p গ্রাফ। ভি বনাম 1/p গ্রাফ। যখনই আমি এই গ্রাফটা আঁকবো, এই গ্রাফটা কি হবে? এরকম মূলবিন্দুগামী সরলরেখা হবে। কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা। এই যে সরলরেখাটা আমি পাইলাম, এই সরলরেখার তাপমাত্রা কি বলতো? এই সরলরেখার তাপমাত্রা টি ফিক্স, কিন্তু নির্দিষ্ট। এই সরলরেখার তাপমাত্রা কি হবে? নির্দিষ্ট। এবার যদি আমি কোনো কারণে টেম্পারেচার চেঞ্জ করি, কোনো কারণে যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি, এই টেম্পারেচারটা যদি T1 হয়, তাহলে টেম্পারেচার চেঞ্জ করার সাথে সাথে এই রেখাটাও চেঞ্জ হয়ে যায়। টেম্পারেচার চেঞ্জ করার সাথে সাথে এই রেখাটাও চেঞ্জ হয়ে যায়। রেখাটা তখন দেখা যাচ্ছে যে এরকম হয়ে যায়। এই যে রেখাটা তৈরি হলো, এটা অন্য আরেকটা টেম্পারেচারের জন্য, ধরে নাও T2 টেম্পারেচারের জন্য। টেম্পারেচার তুমি যদি চেঞ্জ করো, সাথে সাথে রেখা চেঞ্জ হয়ে যাবে। ধরো তুমি আবার টেম্পারেচার চেঞ্জ করলা, আবার টেম্পারেচার চেঞ্জ করলে আবার রেখা চেঞ্জ হয়ে যাবে। এই যে রেখা তৈরি হলো, এটা ধরে নিলাম T3 এর জন্য। ঠিক আছে? সো একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য একটা রেখা, মাথায় রাখবো সব সময়, একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য একটা রেখা। ওই টেম্পারেচার চেঞ্জ করলে আমি যখন অন্য টেম্পারেচারে যাব, তখন রেখা চেঞ্জ হয়ে যাবে। ওইটা চেঞ্জ করে যদি আমি আবার অন্য টেম্পারেচারে যাই, তাহলে রেখা চেঞ্জ হয়ে যাবে। তাহলে রেখা সব সময় একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য একটা নির্দিষ্ট রেখা। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এইটা গেল আমার ভি ভার্সেস 1/p এর গ্রাফ। এই যে ভি ভার্সেস 1/p এর গ্রাফ দেখলাম, ভি ভার্সেস 1/p এর গ্রাফ দেখলাম, এখান থেকে এই গ্রাফটা তোমাকে আঁকতে দিবে, বা কখনো কখনো এই গ্রাফটা দিয়ে দিবে, দিয়ে বলবে এটি কোন কোন কার সূত্রের গ্রাফ, বা এই গ্রাফটি কার সূত্র মেনে চলে। তখন তোমাকে মাথায় রাখতে হবে এটা আসলে বয়েলের সূত্রের গ্রাফ। এটা কি? এটা আসলে বয়েলের সূত্রের গ্রাফ। বয়েলের সূত্র, বয়েলের সূত্রের গ্রাফ মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই গ্রাফটা আমরা বুঝতে পারলাম কিনা? আচ্ছা, এইবারটা ভালো করে খেয়াল করো। এই গ্রাফটার ভিতরেই আরেকটা পার্ট আছে আমাদের। এই গ্রাফটার ভিতরে আরেকটা পার্ট, যদি আমরা কখনো এভাবে চিন্তা করি, এই হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস আঁকলাম, এই হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিস আঁকলাম। এবার আমরা এক্স অ্যাক্সিস বরাবর নর্মাল পি দিলাম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভি দিলাম। এক্স অ্যাক্সিস বরাবর নর্মাল পি দিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি দিলাম। এবার ভালো করে দেখো তো আমাদের এখন গ্রাফটা কি হয়ে গেছে? ভি বনাম পি গ্রাফ। এখন আমাদের গ্রাফটা হয়ে গেছে ভি বনাম পি গ্রাফ। তো এখন খেয়াল করে দেখো তো, এই ভি এর সাথে পি এর যে সম্পর্ক, এটা কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক? আগে খেয়াল করলে দেখবা ভি এর সাথে 1/p এর সম্পর্ক ছিল সমানুপাতিক। খেয়াল করো, ভি এর সাথে টোটাল 1/p টার্ম ছিল। এই কথাটা খেয়াল করবা, ভি এর সাথে টোটাল 1/p টার্ম ছিল। তার মানে টোটাল 1/p ভি এর সাথে সমানুপাতিক সম্পর্কে আছে। সমানুপাতিক সম্পর্কে থাকলে এরকম সরল রেখা তৈরি হয়। বাট যখনই আমার সমানুপাতিক না হয়ে ভি এর সাথে পি এর সম্পর্ক, এরকম ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়ে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে আমাদের রেখা হবে হচ্ছে অধিবৃত্তাকার। এই যে রেখাটা তৈরি হলো, এটা হচ্ছে অধিবৃত্তাকার। বুঝতে পারছো? তাহলে এখানে একটা স্পেশাল নোট নিতে হবে যে যদি সমানুপাতিক হয়, সমানুপাতিক, সমানুপাতিক এইটা মানেই হচ্ছে, সমানুপাতিক জিনিসটা মানেই হচ্ছে তোমার রেখা হবে সরল রেখা। সব সময় মুখস্থ রাখবা এটা, এইটা মাস্ট মুখস্থ, সব জায়গায় কাজে লাগবে। আর যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, তাহলে যে রেখা আসবে সেটা হবে হচ্ছে অধিবৃত্তাকার। কি রকম? অধিবৃত্তাকার। এখন বলবো ভাই অধিবৃত্তাকার জিনিসটা কি? এটা তো বুঝলাম না। দেখো এই যে রেখাটা আমি আঁকছি না, এই যে আকারটা আঁকছি না, এটা হচ্ছে অধিবৃত্তাকার। তোমরা ম্যাথে যখন কনিক শিখবা, তখন তোমরা অধিবৃত্তাকার এই কথাটা আরেকটু ক্লিয়ারলি পড়তে পারবা। ম্যাথে যখন তোমরা কনিক শিখবা, কনিক পড়ার সময় তোমরা এটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবা যে অধিবৃত্তাকার মানে কি বোঝাচ্ছি আমি। ঠিক আছে? অধিবৃত্তাকার মানে কি বোঝাচ্ছি? অধিবৃত্তাকারের ইংলিশ ওয়ার্ড আছে একটা, এটাও একটু লিখে দিই। অধিবৃত্তাকারকে ইংলিশে হাই প্যারা
বলিক বলে, ঠিক আছে? হাইপ্যারাবোলিক, হাইপারবোলিক, হ্যাঁ, হাইপারবোলিক এটা বলে। হাইপারবোলিক হচ্ছে তোমার অধিবৃত্তাকার এই কথাটার মানে। ওকে, সো আশা করি অধিবৃত্তাকার কথাটার মানে বুঝতে পারছো। ওকে, তাহলে এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়, একদম A to Z এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, এখন আমরা পরবর্তী সেগমেন্টে যাই। পরবর্তী সেগমেন্ট, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কি গেল, ভি বনাম 1/p এর গ্রাফ গেল। এরপরে আমরা ভি ভার্সেস পি এর গ্রাফ দেখলাম। এবার আমরা আরেকটা গ্রাফ দেখব। আরেকটা গ্রাফ হচ্ছে আমরা আরেকটা ইকুয়েশন দেখেছিলাম, মনে করে দেখো এই সাইডে পিভি ইকুয়ালস টু কে, এইটার গ্রাফ দেখেছিলাম। পিভি এর ভ্যালু, পিভি যেটা আছে এটার ভ্যালু সব সময় কনস্ট্যান্ট, এটা দেখেছিলাম। পিভি এর ভ্যালু কখনো চেঞ্জ হয় না, এটা দেখেছিলাম। এইটার গ্রাফ আছে, এইটার গ্রাফটা কি রকম দেখো, এই বরাবর আমরা এক্স অ্যাক্সিস নিলাম, এই বরাবর আমরা ওয়াই অ্যাক্সিস নিলাম। যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা পিভি লিখি, আর এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা পি লিখি, হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা পি লিখি আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা পিভি লিখি, তো ভালো করে খেয়াল করে দেখো তো পিভি এর যেই ভ্যালু এটা সবসময় কনস্ট্যান্ট না, এটা সবসময় কনস্ট্যান্ট, এটা কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। তুমি পি এর ভ্যালু যতই চেঞ্জ করো, ভি অটোমেটিক চেঞ্জ হয়ে এটা কেই থাকবে। পি এর ভ্যালু তুমি যতই চেঞ্জ করো, যতই বাড়াও, ভি অটোমেটিক কমে যে এটা সেম থাকবে। তো এই জন্য পিভি এর ভ্যালু তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না। একবার যদি পিভি এর ভ্যালু এইটা হয়ে যায়, সব সময় সে এটাই বজায় রাখবে। মানে তুমি বাম থেকে ডান দিকে পি এর ভ্যালু বাড়াচ্ছ, পি এর ভ্যালু তুমি যতই বাড়াও, পিভি এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। পি এর ভ্যালু বাড়াচ্ছ, পিভি এর ভ্যালু কনস্ট্যান্ট, পি এর ভ্যালু বাড়াচ্ছ, পিভি এর ভ্যালু কনস্ট্যান্ট। তো এই যে একটা তোমার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হলো, এই সরলরেখা হওয়ার কারণ হচ্ছে পিভি আমার কনস্ট্যান্ট, তাই এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এই যে গ্রাফটা পাইলাম, এই গ্রাফটাকে বলে হচ্ছে পিভি বনাম পি গ্রাফ, এটাকে বলে হচ্ছে পিভি বনাম পি গ্রাফ। তো এই যে গ্রাফ, এই গ্রাফটাও আমাদের শিখতে হবে। এবং খেয়াল করে দেখো এই প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে আমাদের টেম্পারেচার ফিক্স, টেম্পারেচার নির্দিষ্ট। তো এই যে টেম্পারেচার নির্দিষ্ট হওয়ার কারণে এইটাকে বলে হচ্ছে সমষ্ণ রেখা। যখনই আমাদের তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, মানে তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না, তখন এই রেখাকে আমরা বলতে পারবো সমষ্ণ রেখা মানে তাপমাত্রা যখন আমাদের সমান থাকে, তখন সেই রেখাকে আমরা সমষ্ণ রেখা বলতে পারি। তাহলে যেহেতু আমাদের তাপমাত্রা সমান, আমরা বলতে পারি এই রেখাগুলো সমষ্ণ রেখা, মানে সমান তাপমাত্রার রেখা। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ভি বাড়াইলেও পিভি কনস্ট্যান্ট থাকবে। ভি যদি আমরা বাড়াই বা চেঞ্জ করি, তাও পিভি কনস্ট্যান্ট থাকবে। এই সেম গ্রাফটা আমি এখানে পি না দিয়ে, পি এর পরিবর্তে আমি ভিও দিতে পারতাম, ভি দিলেও আমাদের পিভি কনস্ট্যান্ট থাকতো। আমি যদি পি দিলেও পি দিলেও এটা কনস্ট্যান্ট, পিভি কনস্ট্যান্ট, আবার ভি দিলেও পিভি কনস্ট্যান্ট। মানে ব্যাপারটা এরকম যে ধরো তুমি এরকম চিন্তা করলা যে পিভি এর ভ্যালু ধরো 100, ঠিক আছে? এখন তুমি প্রথমে পি এর ভ্যালু 5 নিলা, তাহলে 5 নিলে অটোমেটিক 5 20 100, ভি এর ভ্যালু 20 হয়ে যাবে। তুমি পি এর ভ্যালু 10 নিলা, তাহলে অটোমেটিক এটা 10 হয়ে যাবে। তুমি পি এর ভ্যালু তোমার হচ্ছে 20 নিলা, অটোমেটিক এটা 5 হয়ে যাবে। তাহলে তুমি যতই একটা চেঞ্জ করো, আরেকটা কমে যে আলটিমেটলি পিভি এর ভ্যালু সেমই থাকে। আলটিমেটলি পিভি এর ভ্যালু তার গুণফল আমাদের সেমই থাকে। তাহলে গুণফল যদি সেম থাকে, তাহলে গুণফল সেম থাকলে আমাদের এখানে কোনো পরিবর্তন হয় না, এই রেখাটা এরকমই থাকে। বুঝতে পারছো? এই রেখাটা এরকমই থাকে। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা। ওকে, তো এখন আমরা এই পর্যন্ত যদি চলে আসি, সমষ্ণ রেখার ইংলিশটা কি? এটাকে আইসোথার্ম বলে, আইসোথার্ম। তো আইসোথার্ম, THERM, থার্ম, আই গেস, আইসোথার্ম মানে তাপমাত্রা সমান, এইটা বোঝায়। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমরা যত দূর পড়ছি, তোমাদের ক্লাস কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা বুঝতেছো কিনা, ভালো লাগছে কিনা, তোমরা আমার পড়া কেমন বুঝো, কেমন লাগছে, ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা। এভাবে 6টা ক্লাসে যদি শেষ করাই দিই, তাহলে কম্প্যাক্টলি সবকিছু ঠিকঠাক হবে কিনা, নাকি আরো ফাস্ট যাবো, নাকি আরো স্লো যাবো, তোমাদের মতামত থাকলে আমাকে দিতে পারো।
এই চ্যাপ্টার আগে পড়িনি, এখন শুধু আপনার ক্লাস করলেই হবে? হবে ভাইয়া, আমি এই চ্যাপ্টারের, হ্যাঁ এই ভিডিওটা পরবর্তীতে গ্রুপে পাওয়া যাবে। ওকে, ভিডিওটা পরবর্তীতে গ্রুপে পাওয়া যাবে। আমি তোমাদের গোছায় যাই সেভাবেই সব কিছু একদম ডিজাইন করে পড়াচ্ছি। আমি বিগত 5-6 বছর যাবত পড়াচ্ছি। ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানে কি কি আছে, কতটুক লাগবে সব কিছু জানি। তুমি শুধুমাত্র আমার এই ক্লাসটা ফলো করে এইটা একদম মুখস্থ করে ফেলো। তুমি আমার সাথে বুঝে বুঝে নিজের মাথায় ঢুকাই ফেলো, তাহলে আর কিচ্ছু লাগবে না এর বাইরে। সব আমি রাখছি এই ক্লাসে। ওকে, পি ভার্সেস ভি গ্রাফটা বুঝি নাই। দেখো, আমরা যখন ওয়াই অ্যাক্সিস বরাবর ভি রাখছি, এক্স অ্যাক্সিস বরাবর পি রাখছি, তখন এই পি এবং ভি এর কারণে আমাদের ওই যে রিলেশন ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/p, এখানে ভি এর সাথে পি এর সম্পর্ক খেয়াল করে দেখো ব্যস্তানুপাতিক আছে, একটা উপরে একটা নিচে, ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। যদি কখনো সম্পর্ক ব্যস্তানুপাতিক থাকে, মাথায় রাখবো, যদি কখনো সম্পর্ক ব্যস্তানুপাতিক থাকে, সম্পর্ক ব্যস্তানুপাতিক থাকার মানে হচ্ছে যে এই তোমার রেখাটা হবে হচ্ছে অধিবৃত্তাকার। এই জায়গায় লিখেই দিছি, যদি কখনো সম্পর্ক ব্যস্তানুপাতিক থাকে তাহলে রেখা হবে অধিবৃত্তাকার। অধিবৃত্তাকার আঁকতে বললে এভাবে আঁকবা, অধিবৃত্তাকার আঁকতে বলা মানে এভাবে আঁকবা। জাস্ট তোমাকে দুইটা রেখাই শিখতে হবে, একটা হচ্ছে সমানুপাতিক মানে সরল রেখা, ব্যস্তানুপাতিক মানে অধিবৃত্তাকার। এই দুইটা শিখলে আর কিছু লাগবে না, এই দুইটাই তোমার টোটাল। তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত যদি যাইতে চাও এই দুইটাই তোমার লাগে, বাকি সব চিত্র তুমি পারবা এই দুইটা যদি তুমি জানো। ওকে, সো এই দুইটা আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। এবার আসো, পরে আমরা এই জায়গা থেকে ম্যাথ করব। আজকের ক্লাসের আমরা প্রথম ম্যাথে চলে আসছি। আমরা এতক্ষণ পর্যন্ত ফর্মুলা শিখে গেছি, সবকিছু শিখে গেছি। এখন আমরা আজকে ক্লাসে প্রথম ম্যাথে চলে আসছি, এখন আমরা ম্যাথ করব। তো আমরা ম্যাথটা প্রথমে পড়ে দেখব যে কি বলছে। তো ম্যাথটা প্রথমে আমরা একটু পড়ে দেখি। হ্যাঁ, বলছে আমাদের যে নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা নির্দিষ্ট বলা মানেই হচ্ছে বয়েলের সূত্র। তাহলে এটা বয়েলের সূত্র। এক অ্যাটম চাপে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন, খেয়াল করো এখানে একটা কথা লেখা আছে মার্বেল সহ গ্যাসের আয়তন, মার্বেল সহ গ্যাসের আয়তন। তাহলে মার্বেল সহ গ্যাসের আয়তন মানে হচ্ছে একটা চেম্বারের ভিতরে গ্যাস আছে আর মার্বেল আছে। এখন গ্যাস হচ্ছে গ্যাস আর মার্বেল কি বলতো, মার্বেল হচ্ছে সলিড। এখন আমরা একটু আগে যেই সূত্রটা দেখে আসলাম বয়েলের সূত্র, এটা দেখানোর সময় আমি একটা বেলুনের ভিতরে গ্যাস নিয়ে দেখাইছিলাম না? তার মানে এটা কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তো সবসময় মাথায় রাখতে হবে বয়েলের সূত্র শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য। আমরা মাথায় রাখবো বয়েলের সূত্র শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য। তাহলে এখানে যে বয়েলের সূত্রটা আমরা দেখলাম এটা শুধুমাত্র গ্যাসের জন্য যদি প্রযোজ্য হয়, তার মানে হচ্ছে যে এখানে মার্বেল যেগুলো আছে এগুলা গ্যাসের সূত্র প্রযোজ্য হবে না। তার মানে মার্বেলগুলার ক্ষেত্রে আমার বাদ দিতে হবে। কি করতে হবে? মার্বেলগুলার ক্ষেত্রে আমার টোটাল জিনিসটা বাদ দিতে হবে। তাহলে আমরা মার্বেলটা বাদ দিয়ে তারপরে হিসাব করব। ওকে, তাহলে এখন আমাদের এখানে কি কি বলছে? চাপ দেয়া আছে হচ্ছে 1 অ্যাটম, আয়তন দেয়া আছে হচ্ছে 200 ml, বাট এই আয়তনের ভিতরে মার্বেলের আয়তন সহ দেয়া আছে। ওকে, এবার বলছে তাপমাত্রা অপরিবর্তিত রেখে আমরা যদি চাপকে দ্বিগুণ করি, চাপকে দ্বিগুণ করি মানে এখানে আমার 1 অ্যাটম ছিল, এখানে দ্বিগুণ করলে আমরা এখানে 2 অ্যাটম পাবো, দ্বিগুণ করলে 2 অ্যাটম পাবো। এবার বলছে মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে এত হয়। তাহলে এখানেও এই যে আয়তনটা আছে এই আয়তনটাও মার্বেলের আয়তন সহ। বলছে মার্বেলের আয়তন কত, বোঝার চেষ্টা করবা। তাহলে এখন যদি আমরা মার্বেলের আয়তনটা ধরে নিই, ম্যাথটা করব কিভাবে? এভাবে লিখবা, ধরি মার্বেলের আয়তন। ম্যাথটা করতে গেলে সবসময় প্রথমেই তোমাকে মার্বেলের আয়তন ধরতে হবে। ধরি মার্বেলের আয়তন ইকুয়ালস টু x ml। তাহলে মার্বেলের আয়তন ধরে নিলাম x ml। এবার দেখো তো আমাদের প্রথমে মার্বেল সহ গ্যাসের আয়তন এটা দেয়া আছে না? এই যে আয়তনটা দেয়া আছে প্রথমে আমাদের v1 ইকুয়ালস টু গ্যাসের আয়তন যেটা হবে
V1 শুধুমাত্র গ্যাসের আয়তন যদি আমি বের করতে চাই, গ্যাসের আয়তন হবে হচ্ছে টোটাল 200 ml থেকে মার্বেলের আয়তন বাদ। কেন? কারণ এই জায়গাতে এইটা ছিল মার্বেল এবং গ্যাস সহ। এখন যদি আমি গ্যাসেরটা হিসাব করতে চাই তাহলে সেটাকে V1 ধরে নিলাম, বাট এই 200 থেকে মার্বেলের আয়তন বাদ দিব, দিলে আমি গ্যাসের আয়তন পাবো। 200 থেকে মার্বেলের আয়তন বাদ দিব। এখন আসো, এখানে আমি যদি চাপ দেখার চেষ্টা করি, চাপ কত আছে? চাপ আছে হচ্ছে 1 অ্যাটম। চাপ কত আছে? চাপ আছে হচ্ছে 1 অ্যাটম। তাহলে দেখো মার্বেলের আয়তন এত আর চাপের আয়তন এত। চাপ এবং মার্বেল দুইটা আমি পেয়ে গেলাম কিনা? চাপ এবং মার্বেলের আয়তন বাদ দিয়ে তোমার গ্যাসের আয়তন। ওকে, এবার দেখো পরবর্তীতে যখন আমি চাপ বাড়ায় দ্বিগুণ করতেছি, P2 ইকুয়ালস টু যখন আমি 2 অ্যাটমসফিয়ার করতেছি, তখন আমার মার্বেলের আয়তন সহ গ্যাসের আয়তন হচ্ছে এইটা। এখন যদি আমি এখান থেকে V2 বের করতে চাই তাহলে এই 105 থেকে ওই মার্বেলের আয়তনটা বাদ দিতে হবে। কেন বাদ দিলাম? কারণ বাদ দেওয়ার পরে আমরা শুধু গ্যাস পাচ্ছি। তাহলে P1 V1 P2 V2 পেয়ে গেছি না? তাহলে আমরা এখন বয়েলের সূত্র ব্যবহার করতে পারি। তুমি এখন লিখবা বয়েলের সূত্রানুসারে। এখন লিখবা কি? বয়েলের সূত্রানুসারে। তাহলে বয়েলের সূত্রানুসারে আমাদের ফর্মুলা হচ্ছে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তো খেয়াল করো P1 এর যেই ভ্যালু, P1 এর ভ্যালু দেয়া আছে 1 অ্যাটম। ওকে, লিখলাম। V1 এর ভ্যালু 200 মাইনাস x দিলাম। P2 এর ভ্যালু 2 অ্যাটম লিখলাম। V2 এর ভ্যালু 105 মাইনাস x। ওকে, এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এই সাইডে দেখবা 200 মাইনাস x ইকুয়ালস টু 2 দিয়ে গুণ করলে 105 এর দ্বিগুণ হয় হচ্ছে 210 মাইনাস 2x, এটা আসে মাইনাস 2x। এবারটা একটু সিম্পল খেয়াল করো, ক্যালকুলেশনটা করো। এই 2xটা এই সাইডে নিয়ে চলে আসো। 2xটা এই সাইডে নিয়ে আনলে, রেকর্ড তো করা হয়নি, 2xটা এই সাইডে নিয়ে আনলে 2x মাইনাস x হয়, আর এইটা ওই সাইডে গেলে আমি ভুলে গেছি বলতে 210 মাইনাস 200 আসে। খেয়াল করে দেখো না, 2x মাইনাস x করলে x ইকুয়ালস টু, ফেসবুক থেকে ডাউনলোড করাই মুশকিল হয়ে যায়, তো x ইকুয়ালস টু 10 পাওয়া যায়। x ইকুয়ালস টু 10 পাওয়া গেলে এখানে কি হয় দেখো, আমরা মার্বেলের যে আয়তন সেটা 10 ml পাচ্ছি। মার্বেলের আয়তন কত পাচ্ছি? 10 ml। তাহলে আমরা এখানে মার্বেলের আয়তন বের করতে বলছিল না, এটা 10 ml পাচ্ছি। তাহলে এটা বেসিক কনসেপ্ট কি? বেসিক কনসেপ্ট হচ্ছে যে গ্যাসের উপরে গ্যাসের সূত্র প্রয়োগ করা যায়, কোনো কঠিনের উপর প্রয়োগ করা যায় না। মার্বেল হচ্ছে কঠিন পদার্থ, এই জন্য মার্বেল সহ আয়তন যদি দেয়া থাকে তাহলে মার্বেলের আয়তনটা বাদ দিয়ে শুধু গ্যাসের আয়তনটা আমাদের বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা প্রথম আয়তনের জন্য শুধুমাত্র তোমার হচ্ছে গ্যাসের আয়তন বের করে নিছি, দ্বিতীয় আয়তনের জন্য শুধুমাত্র গ্যাসের আয়তন বের করে নিছি। দুইটা শুধু গ্যাসের আয়তন বের করে নেয়ার পরে তারপরে যে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বসাইছি, দ্যাটস ইট। এখান থেকে আমরা শেষ পর্যন্ত 10 ml পাই। সো 10 ml মানে 10 সেন্টিমিটার কিউব, 10 সেন্টিমিটার কিউব মানে 10 সিসি, যেটাই বলো সেটা। একজন লিখছে, কমেন্ট করছে 10 সিসি। ওকে, আচ্ছা, তাহলে গ্যাসের পরিমাণ হচ্ছে, হ্যাঁ গ্যাসের পরিমাণ হচ্ছে শুরুতে, এখানে গ্যাসের পরিমাণ তোমার শুরুতে 190 ml, আর পরে গ্যাসের পরিমাণ কত? ওই যে 10 বাদ দাও, 10 বাদ দিলে এখান থেকে পাবা হচ্ছে 95 ml। এই হচ্ছে তোমার গ্যাসের পরিমাণ। তো এই হচ্ছে আমার ম্যাথ। এই যে ম্যাথটা, এই ম্যাথটা তোমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, প্লাস অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসি অ্যাডমিশন উভয় জায়গাতে আসে। তো এটা ভালো করে শিখে রাখো যাতে কখনো ভুল না হয়। ওকে, পরে আসো, পরে দেখো আমরা 2 নাম্বার ম্যাথ করব। বয়েলের সূত্র থেকে আমরা 2 নাম্বার ম্যাথ করব। 2 নাম্বার ম্যাথে আসো, দেখো তো ম্যাথটা একটু একা একা পড়ো তো, বুঝো কিনা। খুব সিম্পল একটা ম্যাথ, আমি ভেঙে ভেঙে বুঝাই দিব, একদম ভেঙে ভেঙে বুঝাই দিব ম্যাথটা। প্রশ্নটা আগে পড়ো। প্রশ্নটা দেখো, প্রশ্নটা বলতেছে যে স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রায়, মানে তাপমাত্রা ফিক্স, এত অ্যাটম চাপে, তাহলে প্রথমে আমাদের চাপ দেয়া আছে, তাহলে চাপ দেয়া থাকলে এখান থেকে আমি P1 পাচ্ছি। P1 কত? 1.8 অ্যাটম, এত অ্যাটম চাপে।
একটি বেলুনকে এত মিটার কিউব গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো। তাহলে এইটা আমার কি বলতো, এটা আমার গ্যাসের আয়তন, হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়াই দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা আয়তন পাচ্ছি V1 মানে দেয়া আছে 2 মিটার কিউব, পেয়ে গেলাম। এবার বলছে দেখো গ্যাসের এই আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 9/10 অংশ। মানে এই যে আয়তনটা দেয়া আছে V1টা সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9/10 অংশ। তো আমরা ধরে নিলাম সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা ধরে নিলাম হচ্ছে V2। সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা ধরে নিলাম কি V2। তাহলে খেয়াল করো V2 এর 9/10 অংশ, খেয়াল করো এখানে জিনিসটা বুঝবা, এই প্রসারণ ক্ষমতা, এই আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9/10 অংশ। তো সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা যদি V2 হয়, এই V2 এর 9/10 অংশ করলে V1 পাওয়া যায়। V2 এর 9/10 অংশ করলে কি পাওয়া যায়? V1 পাওয়া যায়। বুঝতে পারছো কথাটা? এই যে এই লাইনটা ভালো করে পড়বা, এই লাইনটার ভিতরেই মেইন খেলা। গ্যাসের এই আয়তন মানে কি 2 মিটার কিউব মানে V1, 2 মিটার কিউব মানে কি V1। এই আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা V2 ধরছি, তার 9/10 অংশ। কোনো কিছুর 9/10 অংশ, কোনো কিছু এর কিছু অংশ এরকম বলা থাকলে তার সাথে গুণ করতে হয়। তাহলে V2 এর 9/10 অংশ, তাহলে V2 এর সাথে 9/10 গুণ করলে আমরা V1 পাবো। এবার এখান থেকে দেখো তো, আমরা যদি V2 এর ভ্যালু বের করার ট্রাই করি, তাহলে সেটা V1 ইন্টু 10/9 আসবে। V1 ইন্টু 10/9 আসবে। তাহলে এখানে আমরা দেখো V1 এর ভ্যালু পাচ্ছি কত, 2 ইন্টু 10/9, মানে ক্যালকুলেশন করলে 20/9 আসে। ক্যালকুলেশন করলে কত আসে? 20/9। এই যে 20/9 আসলো, বুঝবা জিনিসটা? ওকে ভাইয়া আমাদের HW দিয়েন। ওকে তোমাদের HW দিব, প্যারা নাই। এই যে 20/9 আসলো, এই 20/9 বোঝার চেষ্টা করো। এই যে 20/9 এইটা আমাদের V2। এবার আমাদের বলছে বেলুনটি কত উপরে উঠে ফেটে যাবে। তো কত উপরে উঠবে, সেই উপরে উঠাটা আমাদের চাপের মাধ্যমে বের করতে হবে। তাহলে আমরা দেখো P1 পাইছি, V1 পাইছি, পরবর্তীতে আমরা V2 পাইলাম। V2 কত? V2 পাইলাম 20/9। তাহলে আমরা এখান থেকে P2 ও পাবো। P2 এর ভ্যালু আমরা জানি না। তাহলে এখন আমরা বয়েলের সূত্র অনুসারে P1 V1 ইকুয়ালস টু P2 V2 লিখতে পারবো। বয়েলের সূত্র অনুসারে P1 V1 P2 V2 লিখতে পারবো। তো দেখো P1 এর যেই ভ্যালু সেটা কত দেয়া আছে? 1.8 দেয়া আছে। V1 এর যেই ভ্যালু সেটা কত দেয়া আছে? 2 দেয়া আছে। P2 কত দেয়া আছে দেখো তো? P2 আমরা জানি না। V2 এর ভ্যালু কত পাইলাম? 20/9। আচ্ছা এবার এখান থেকে P2 এর ভ্যালু তুমি যদি বের করো, আর গুণ করলে 1.8 ইন্টু 2 ইন্টু 9/10 আসে। এইটা তুমি ক্যালকুলেটর দিয়ে এখন করবা। ক্যালকুলেটর দিয়ে একটু করি, কত আসে দেখি, দাঁড়াও ক্যালকুলেটরটা করে রাখছি। ক্যালকুলেটর, where is the calculator? তারেক নিয়ে গেছে। ওকে সো 1.8 ইন্টু 2 ইন্টু 9/20 ক্যালকুলেশন করলে 1.62 অ্যাটম আসে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আগে চাপ ছিল 1.8, পরে চাপ হইছে 1.62। খেয়াল করো, আগে চাপ ছিল 1.8, পরে চাপ হইছে 1.62। তাহলে দেখো তো চাপ কমছে না? চাপ কি হইছে? কমছে। এইবার পরের অংশটুকু পড়লেই তুমি প্রশ্নটা বুঝতে পারবা। ভূপৃষ্ঠ থেকে প্রতি মিটার উচ্চতায় ওঠার জন্য এত মিলিমিটার চাপ হ্রাস পায়। তাহলে দেখো এত মিলিমিটার চাপ হ্রাস পায় এত মিটার ওঠার জন্য। তাহলে আমার এখানে চাপ হ্রাস পাইছে না? চাপ হ্রাস পাইছে না? এই চাপ হ্রাসের পরিমাণ বের করতে হবে। বের করলে আমি কতটুকু উপরে উঠে ফেটে যাবে এটা বের করতে পারবো। তাহলে আগে কি করতে হবে? কতটুকু চাপ হ্রাস পাইছে সেটা বের করতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখবো, পরের লাইনে লিখবো
চাপ হ্রাস পায়, তাহলে চাপ হ্রাস পায় হচ্ছে 1.8 প্রথমে ছিল, পরে হয়েছে হচ্ছে 1.62। আচ্ছা, এইটা ক্যালকুলেশন করবো এখন আমরা। তাহলে 1.8 থেকে 1.62 যদি বাদ দিই 0.18 অ্যাটম পাওয়া যায়। কত? 0.18 অ্যাটম। এবার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের এখানে দেখো মিলিমিটার এইচজিতে চাপ দেয়া আছে, ম্যাথ করার জন্য মিলিমিটার এইচজিতে চাপ দেয়া আছে, বাট এখানে চাপ আছে অ্যাটমে। এখন আমরা জানি এক অ্যাটম মানে 760 মিলিমিটার এইচজি। তাহলে অ্যাটম থেকে মিলিমিটারে যাব, মানে বড় একক থেকে ছোট এককে যাব, তার মানে গুণ করতে হবে। কত গুণ করতে হবে? 760 গুণ করতে হবে। তার মানে এইটার সাথে আমি যদি 760 গুণ করি তাহলে আমি পেয়ে যাব। তাহলে এটার সাথে 760 গুণ করো, গুণ করলে পাবো হচ্ছে 136.8 মিলিমিটার এইচজি। এই হচ্ছে আমাদের টোটাল কতটুকু চাপ হ্রাস পেল। ওকে, এবার এখানে খেয়াল করে দেখো, এই যে 0.044 মিলিমিটার এইচজি, এত মিলিমিটার এইচজি চাপ হ্রাস পায় 1 মিটার উপরে ওঠার জন্য। কত মিটার? 1 মিটার উপরে ওঠার জন্য। এবার তুমি এখানে ঐকিক নিয়মে করবা যে 1 মিলিমিটার এইচজি চাপ হ্রাস পায় 1/0.044 উপরে ওঠার জন্য। তারপরে তুমি লিখবা 136.8 মিলিমিটার এইচজি, এইটা হ্রাস পায় উপরে 136.8 ডিভাইডেড বাই 044 এটা। তাহলে ক্যালকুলেশন করলে 136.8 ডিভাইডেড বাই 0.044 এটা করলে তোমার আসবে হচ্ছে, দেখো রেজাল্ট আসে হচ্ছে 3109 মিটার, 3109। এই হচ্ছে আমাদের ম্যাথ, এইটা হচ্ছে আমাদের ম্যাথ। এইভাবেই এই ম্যাথটা করতে হয়। তো এই ম্যাথটার মেইন কাহিনী হচ্ছে প্রশ্নটা পড়া, ঠিক আছে ভাইয়া? আপনি কি ওয়েব অ্যাপে দিবেন? আচ্ছা না, ক্লাসটা শুধুমাত্র ফেসবুকেই থাকবে তোমাদের। আমরা তো তোমাদের এনরোলমেন্টটা ওয়েব অ্যাপের মাধ্যমে করি নাই, তোমাদের যে ফ্রি এনরোলমেন্ট এটা আমরা ওয়েব অ্যাপের মাধ্যমে করি নাই। তোমাদের যে অর্গানিক ব্যাচটা হবে, জৈব যৌগ ব্যাচ, যেটা হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে 500 টাকাতে এনরোলমেন্ট করতে বলছি, অর্গানিক ব্যাচের ক্লাসগুলা ফেসবুকের পাশাপাশি ওয়েব অ্যাপে যাবে। বাট এগুলা ওয়েব অ্যাপে যাবে না, এগুলা আমরা হচ্ছে মাসখানিক পরে ইউটিউবে অ্যাভেলেবল করে দিব। মাসখানিক পরে আমরা এটা ইউটিউবে অ্যাভেলেবল করে দিব। আপাতত তোমরা হচ্ছে আমার সাথে সাথে যদি সিলেবাসটা কভার করতে হও, আমার সাথে যদি কভার করতে চাও, তাহলে আমার সাথে সাথে কভার করতে গেলে তোমাকে ফেসবুকে নিয়মিত লাইভ ক্লাস করতে হবে। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমরা সোমবারের ক্লাসটা লাইভে নিব না। আমি আগামীকালকে, আমি হচ্ছে যে সোমবার না, রবিবারের ক্লাসটা আমি হচ্ছে লাইভে নিব না, আগামীকালকে রেকর্ড করে রবিবারের ক্লাসটা তোমাদেরকে আপলোড করে দিব রাত 9টার সময়। কেমন? আমি হচ্ছে তোমার রবিবারের দিন একটু পাসপোর্ট আনতে আমার এলাকাতে ঝিনাইদাতে যাব, বুঝছো? তো আমি হচ্ছে কালকেই রেকর্ড করব, কালকে রেকর্ড করে তোমাদের জন্য হচ্ছে দিয়ে রাখবো। কালকে রাতে লাইভ নিতে পারতাম, বাট কালকে রাতে আমার আবার হচ্ছে একটা বন্দি পাঠশালা লাইভ আছে। আমি তো বন্দি পাঠশালা একটু কাজ করি, ওদের ওখানে স্কুল সেকশনটাতে আমি ওদের সাথে কাজ করি। তো ওদের পেইড ব্যাচে কালকে রাতে আমার ক্লাস আছে। সো যার কারণে হচ্ছে এটা নিতে পারতেছি না রেকর্ড করে। অর্ঘরয় বলছে আর কত বড় ক্লাস নেবেন ভাইয়া, আজকে এই পর্যন্ত থাক। আজকে আমার টোটাল 4টা টপিক পড়ানোর কথা। চার্লসের সূত্র আছে, তোমরা আজকে চার্লসের সূত্র পড়বা না নেক্সট ক্লাসে পড়াবো? তাই বলো, চার্লসের সূত্র কি আজকে পড়বা না নেক্সট ক্লাসে পড়াবো? কমেন্ট করো। কতক্ষণের হয়েছে ক্লাস দেখো তো? 1 ঘন্টা 28 মিনিট, 1.5 ঘন্টা হয়ে গেছে। ওকে ভাইয়া বিদেশ যাবেন নাকি? এটা কার জিজ্ঞেস করলা? আমাকে জিজ্ঞেস করছো নাকি হচ্ছে যে অন্য কাউকে? আমাকে জিজ্ঞেস করছো? আচ্ছা, আরো একটা টপিক বাকি আছে, তোমরা যদি পড়তে চাও আমি পড়াই দিব। হ্যাঁ, এই চ্যাপ্টারের এক্সাম নিব, সমস্যা নেই। নেক্সট ক্লাস বলতেছে অনেকে, নেক্সট ক্লাস পড়াই দেন। নেক্সট ক্লাস ভাই পড়ান,
পড়ান সংখ্যা বেশি, পড়াই দেন ভাই, ছুটি দেন, নেক্সট ক্লাস, এই দুইটাই সমান, পড়বো নেক্সট ক্লাস, দুই পক্ষের লোকই আছে। আচ্ছা 38 মিনিট পড়ান, হ্যাঁ 38 মিনিটে হয়ে যাবে, 38 মিনিটে হয়ে যাবে, প্যারা নাই, 38 মিনিটে হয়ে যাবে। আচ্ছা দেখো আমরা এই পর্যন্ত চলে আসছি, এবার আসবো হচ্ছে আমরা চার্লসের সূত্রে। চার্লসের সূত্রটা বেশ বড়, বাট আমরা চেষ্টা করব 30 মিনিটে শেষ করার জন্য। তো চার্লসের সূত্রের একদম কোর পয়েন্টে চলে যাব, আমি কোনো এক্সট্রা কথাবার্তা না বলে একদম কোর পয়েন্টে চলে যাব। দেখো চার্লসের সূত্র সবসময় চার্লসের সূত্র কথাটা মাথায় আসলেই তোমার মাথায় আসতে হবে এটা আয়তন এবং তাপমাত্রার সাথে ডিল করে। আয়তন এবং তাপমাত্রা এটার সাথে সম্পর্ক নির্ধারণ করে। আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে চার্লসের সূত্র। এই সময় আমাদের চাপ স্থির, এই সময় কি চাপ স্থির। তো চার্লসের সূত্রটা আমি সব সময় রিভার্স ওয়েতে মনে রাখি, নর্মাল ওয়েতে মনে রাখলে মুখস্থ থাকে না। এজন্য আমি কি করি, চার্লসের সূত্র পড়ানোর যে শেষ লাইন ওইটাকে আমি আগে পড়াই। ওটা আগে পড়াই কেন, ওইটা কিন্তু আগেই আসে না। চার্লসের সূত্র কিন্তু চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত ওইটা, তো অনুসিদ্ধান্তটা আমি আগে বলি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত বলে যে চাপ স্থির রাখলে কোনো গ্যাসের আয়তন তাপমাত্রা সমানুপাতিক। এই লাইনটা হচ্ছে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত কি, চাপ যখন স্থির তখন কোনো একটি গ্যাসের আয়তন তাপমাত্রা সমানুপাতিক। তাহলে তাপমাত্রা যদি সমানুপাতিক হয় তাহলে পরের লাইনে ভি ইকুয়ালস টু আমরা কে ইন্টু টি লিখতে পারি। এটা হচ্ছে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। তার মানে এখান থেকে আমরা ভি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কে লিখতে পারি। পরবর্তী লাইনে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই টি টু লিখতে পারি। এইটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। ওকে, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। এইটা দিয়েই চার্লসের সূত্রের সমস্ত ম্যাথ করা হয়, বাট চার্লসের সূত্র এইটা না। যদি কখনো তোমাকে চার্লসের সূত্র লিখতে বলে যে চার্লসের সূত্র বিবৃতি করো, তখন সংজ্ঞা লিখতে হবে। সংজ্ঞা অন্যরকম। সংজ্ঞা কি দেখো, সংজ্ঞা এখন আমি তোমাদের সংজ্ঞা শেখাবো, চার্লসের সূত্রের সংজ্ঞা শেখাবো। সবসময় মাথায় রাখবা 0°C টেম্পারেচারে কোনো একটি গ্যাসের আয়তন হচ্ছে ভি নট। এভাবে মাথায় রাখবা, আমার সাথে সাথে মনে রাখবা। টেম্পারেচার যখন 0°, দেখো এখানে আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্ক না, এটাই আমি লিখতেছি। তাপমাত্রা যখন 0°, তখন গ্যাসের আয়তন হচ্ছে ভি নট। এবার মাথায় রাখবা যে T°C টেম্পারেচারে গ্যাসের আয়তন ভিটি, গ্যাসের আয়তন কি ভিটি। এবার চার্লসের সূত্র বলতেছে যে তুমি যদি 1°C তাপমাত্রা বাড়াও, 1°C তাপমাত্রা বাড়াও, তাহলে সেটি কি ঘটবে, ভি নট, সেটি হচ্ছে তোমার এই ভি নটের 1/273 অংশ বাড়বে। তুমি যদি 1°C তাপমাত্রা বাড়াও, সেটি ভি নটের 1/273 অংশ বাড়বে। তো ভি নট মানে আদি আয়তন, আদি আয়তনের 1/273 অংশ বাড়া মানে হচ্ছে আগে যেই আয়তন ছিল তার সাথে 273 যোগ হবে। এবার তুমি যদি 2°C তাপমাত্রা বাড়াও, তাহলে ভি নটের 2/273 অংশ বাড়বে। তো তুমি যত °C তাপমাত্রা বাড়াবা তত বাড়বে। তো বাড়ানো ব্যাপারটা কি দেখো, এই যে ভি নট এর বাড়লো, হ্যাঁ ভি নট এর বাড়লো, তাহলে এই অংশটুকু বৃদ্ধি পাইছে, কার বৃদ্ধি পাইছে, এই যে আদি আয়তনের বৃদ্ধি পাইছে, কার 0°C টেম্পারেচারের বৃদ্ধি পাইছে। তাহলে যদি তুমি এখানে T°C টেম্পারেচার বাড়াও, তাহলে ভি নট প্লাস ভি নট ইন্টু T/273, এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এখন এই ফর্মুলাটাকে সুন্দর করে লেখা যায়। সুন্দর করে কিভাবে লেখা যায়, সুন্দর করে এভাবে লেখা যায় যে নির্দিষ্ট চাপে, আমি একটু লিখে দিচ্ছি দেখো, এভাবে লেখা যায়, বইতে লেখা আছে, নির্দিষ্ট চাপে, আমার সাথে সাথে লিখে নাও, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের
কোনো গ্যাসের, এবার বলবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের আয়তন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন হতে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে বা কমালে, ঠিক আছে, এর আয়তন 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এই যে কথাটা, এই কথাটার মানেই হচ্ছে এটা, যেটা আগে তোমাকে আমি বুঝাইছি। এর মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের আয়তন সবসময় ফিক্স। এখন তুমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াও, তাহলে এই ভি নটের আদি আয়তন যেটা ছিল, আদি আয়তনের 1/273 অংশ বাড়বে। বাড়া মানে কি? আগে যে আয়তন ছিল তার সাথে ভি নট বাই 273 যোগ হওয়া। বাড়া মানে কি? আগের আয়তন। মানে ধরো এইটা আমার বডি, হ্যাঁ, এটা আমার বডি, আমার বডির ওয়েট ধরো হচ্ছে, আমার এখন হচ্ছে সম্ভবত 71 কেজি ওয়েট। তো আমি বললাম আমার ওয়েটের 273 কেজি বৃদ্ধি পাচ্ছে, 1/273 কেজি বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি? 71-এর 1/273 গুণ করতে হবে, করে ওইটা যেটা তৈরি হবে সেটা আবার বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে মানে কি? আমার 71 তো আগে আসেই, এর সাথে বৃদ্ধিটুকু যোগ হবে। বুঝতে পারছো? এখন আমি তো যতটুকু বাড়ছে, মানে ধরো আমার ওয়েট 5 কেজি বাড়ছে, আমার ওয়েট যেই 5 কেজি বাড়ছে, এই 5 কেজি তো আর আমার ওয়েট না। আমার ওয়েট বাড়ছে মানে আমার 71-এর সাথে আরো 5 যোগ হবে। আমার ওয়েট 5 কেজি কমছে মানে 71 থেকে 5 কেজি বিয়োগ হবে। এইটা হচ্ছে মেইন কাহিনী। 71 থেকে 5 কেজি বাড়া, 71 থেকে 5 কেজি কমা, কতটুকু বাড়ছে কতটুকু কমছে, সেইটা আমাদের এখানে মেইন হিসাব হইতেছে। সো মেইন হিসাবের ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জন্য, আর ভিটি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জন্য। তো সবসময় ভিটি ইকুয়ালস টু, সবসময় এরকম আসে ফর্মুলা, ভিটি ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নট টি ডিভাইডেড বাই 273। এই যে এইটা আসে হচ্ছে আমার ভিটি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের আয়তন, এটা ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নট টি বাই 273। ওকে, এই তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করি, আমরা কিন্তু 12 তারিখ থেকে জৈব যৌগের ক্লাস শুরু করব। তো যারা যারা তোমরা আমার সাথে জৈব যৌগ পড়তে চাও, তোমরা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে 500 টাকা এনরোল করে ফেলো, ঠিক আছে? 12 তারিখ থেকে আমরা জৈব যৌগের ক্লাস শুরু করব। জৈব যৌগের ক্লাস তুমি এখানেও পাবা, ইউটিউবেও পাবা, এনরোল করে ফেলো। ওকে, এবার আসো, এই যে যেই জিনিসটা পাইলাম ভি নট টি বাই 273, এইটা রেখে এইটা থেকে আমাদের এখন অনেক কিছু করতে হবে। খেয়াল করো, এই যে ভিটি ইকুয়ালস টু ভি নট প্লাস ভি নট টি ডিভাইডেড বাই 273। এখন তুমি যদি এই জায়গাতে এই টেম্পারেচার -273 নাও, খেয়াল করো একটা টেম্পারেচার বলি -273, এই জায়গাতে ভি এর জায়গায় তুমি যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাও, তাহলে এখানে ভি নট প্লাস এই ভি নট টি এর জায়গায় -273 বসে, ডিভাইডেড বাই নিচে 273 থাকে। তো খেয়াল করো এখান থেকে কাটাকাটি হয়, এই 273-এর সাথে 273 কাটাকাটি হয়, কাটাকাটি হয়ে এখানে -1 থাকে, ফলে ভি নট মাইনাস ভি নট হয়ে আয়তন শূন্য হয়ে যায়। তার মানে ভি এর ভ্যালু যখন -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন গ্যাসের আয়তন শূন্য। এই যে গ্যাসের আয়তন শূন্য, এই শূন্যটা ঘটে হচ্ছে তাত্ত্বিকভাবে, মাথায় রাখবা তাত্ত্বিকভাবে। কথাটা কি? তাত্ত্বিকভাবে মানে থিওরিটিক্যালি, মানে কখনো এটা বাস্তবে সম্ভব না। থিওরিটিক্যালি কখনো এটা বাস্তবে সম্ভব না। বাস্তবে -273 ডিগ্রি এমন একটা তাপমাত্রা, এই তাপমাত্রায় যাওয়ার আগেই কোন একটা গ্যাস কঠিন হয়ে যায়, কোন একটা গ্যাস কঠিন হয়ে যায়। তো কঠিন হয়ে গেলে সে তো আর গ্যাস থাকে না, ফলে তার জন্য তো আর গ্যাসের সূত্র খাটবে না, তাই না? তো সে -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আয়তন শূন্য হবে, এই কথাটা বলা হয় হচ্ছে তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যালি। তাহলে খেয়াল করো, এখন যদি আমরা
এখন যদি আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি, এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি রাখবো, এক্স অ্যাক্সিস বরাবর আমরা তোমার টেম্পারেচার রাখবো, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আয়তন রাখবো। তো এই পয়েন্টটাই হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, বুঝতে পারছো? তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 5 ডিগ্রি ভাবে বাড়তেছে। এইদিকে মাইনাস টেম্পারেচার হবে, মাইনাস হইতে হইতে এইটা হচ্ছে এমন পয়েন্ট যেই পয়েন্টে টেম্পারেচার হচ্ছে আমার মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমরা যদি এখন এই ভি বনাম টি এর লেখচিত্র আঁকি, খেয়াল করো, আমরা যদি এখন ভি বনাম টি এর লেখচিত্র আঁকি, তাহলে এই মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যেখানে এসে আমাদের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, কি হয়, শূন্য হয়। এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারের এই পয়েন্টটাতে আমার উপরে তো ভি, আমি যত উপরে যাব তত ভি হবে, তাই না? তাহলে এই পয়েন্টে যখন আমি আসি তখন তো আমি কোনো উপরে যাই নাই, মানে এই জায়গাতে ভি ইকুয়ালস টু কত বলো তো, শূন্য না? এই জায়গাতে ভি ইকুয়ালস টু শূন্য। তার মানে এইটা যেহেতু ভি বনাম টি লেখচিত্র, আর এখানে ভি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক, তার মানে আমি আগেও দেখছি, শুরুতেই দেখাইছিলাম যে ভি ইজ প্রপোর্শনাল টু টি, সমানুপাতিক সম্পর্ক হলে এটা সরল রেখা হবে, তাহলে এইটা সরল রেখা, কোনো সমস্যা নেই, বাট এটা মাইনাস 273 যে শূন্য আয়তনের সরল রেখা। তো যখনই তোমার ভি ভার্সেস টি লেখচিত্র আঁকতে বলবে তখন তোমার এই মাইনাস 273 যে আয়তন শূন্য, এটা গ্রাফে দেখাতে হবে। এবং এই গ্রাফটাতে আমাদের চাপ কিন্তু নির্দিষ্ট, সো চাপ যদি নির্দিষ্ট হয় তাহলে এই যে এইটাকে, চাপ নির্দিষ্ট হলে এইটাকে হচ্ছে সমচাপীয় রেখা বলে, এটা মাথায় রাখবো। তাহলে গ্রাফ করার সময় এটা মাথায় রাখবো যে এই গ্রাফটা হচ্ছে সমচাপীয় রেখা, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আমরা দেখলাম যে ভি ভার্সেস টি বা ভি ইজ প্রপোর্শনাল টু টি, যেটা চার্লসের সূত্র, এটা ঠিক কিভাবে কাজ করে, এই জায়গায় রেখাটা ঠিক কিভাবে তৈরি হলো, এই রেখাটা সমচাপীয় রেখা। এবং মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যেটা, এই টেম্পারেচারে কিভাবে আয়তন শূন্য হলো। তো এই যে টেম্পারেচার, যেই টেম্পারেচারে আমাদের আয়তন শূন্য হলো, এই টেম্পারেচারে আয়তন শূন্য হওয়ার কারণে এই টেম্পারেচারের আরেকটা নাম দেয়া হয়, এই টেম্পারেচারের নাম হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তো এই পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা হচ্ছে যেই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, এভাবে লেখা আছে বইতে, যেই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। যেই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় সেই তাপমাত্রাকে আমরা বলি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা কত, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা পরম শূন্য তাপমাত্রা দেখতেছি, এই পরম শূন্য তাপমাত্রায় আমরা যদি কেলভিন স্কেল দেখার চেষ্টা করি, কেলভিন স্কেল ইকুয়ালস টু সেন্টিগ্রেড প্লাস 273, তাই না? তাহলে খেয়াল করো তো, সেন্টিগ্রেডের ভ্যালু মাইনাস 273, তাহলে মাইনাস 273 প্লাস 273 কেলভিন স্কেলে নিয়ে গেলে এটা কিন্তু 0 কেলভিন। তার মানে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যেমন পরম শূন্য টেম্পারেচার, 0 কেলভিনও পরম শূন্য টেম্পারেচার। এই দুইটা জিনিস মুখস্থ করতে হবে। তো যদি তোমাকে কখনো এমসিকিউতে অপশন দেয় যে নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রা, তখন তোমাকে মাইনাস 273ও দাগাতে হবে, 0 কেলভিনও দাগাতে হবে, মাইনাস 273ও দাগাতে হবে, 0 কেলভিনও দাগাতে হবে। এইটাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে। তো পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে এই দুইটাকেই আমাদের এমসিকিউতে দাগাতে হবে। তাহলে আমরা চার্লসের সূত্রটা ভালো করে দেখে ফেললাম, চার্লসের সূত্রের বেসিক শিখলাম, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত দেখছি, এবং চার্লসের সূত্রের এই তত্ত্বীয় দিকটার মাধ্যমে গ্রাফ দেখছি। এবার দেখো চার্লসের সূত্রের একটা ম্যাথ দেখবো, আমরা একটা ম্যাথ দেখবো, বাকিটা হোমওয়ার্ক দিব, দিয়ে আজকে ক্লাস শেষ করে দিব। ম্যাথটা কি? ম্যাথটা বলছে স্থির চাপ বলা মানে আমাদের চার্লসের সূত্র, নির্দিষ্ট ভরের নাইট্রোজেন গ্যাসের এত তাপমাত্রায় এত আয়তন দখল করে। তাহলে এখানে আমাদের তাপমাত্রা দেয়া আছে, এই তাপমাত্রাটাকে আমাদের সব সময় কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। তাহলে কেলভিন স্কেলে নিয়ে যদি যাই
T1 ইকুয়ালস টু হবে হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড দেয়া আছে, এর সাথে 273 যোগ করতে হবে। যোগ করলে সবসময় মনে রাখবা 27 ডিগ্রি মানেই হচ্ছে 300 কেলভিন, ঠিক আছে। এই সময় আমাদের আয়তন দেখো দেয়া আছে V1 ইকুয়ালস টু 900 ml দেয়া আছে। এবার দেখো তাপমাত্রা কত হলে মানে T2 এর ভ্যালু আমার বের করা লাগবে। ওই গ্যাসের আয়তন 500 ml হবে, তাহলে ওই গ্যাসের আয়তন V2 আমার কত হবে 500 ml, ঠিক আছে। তাহলে আমি দেখো এই জায়গাতে ম্যাথ করার সময় সব সময় খেয়াল রাখবা দুইটাই যেন তাপমাত্রা কেলভিন স্কেলে হয়, দুইটার আয়তনের এককই যেন সেম হয়, দুইটার এককই সেম হইতে হবে, একক উল্টাপাল্টা হওয়া যাবে না। তাহলে এখানে আমরা ফর্মুলা জানি V1/T1 ইকুয়ালস টু V2 বাই T2। দেখো V1 এর যেই ভ্যালু, V1 এর ভ্যালু উপরে দেখো 900 দেয়া আছে, T1 এর ভ্যালু দেখো আমাদের এখানে দেয়া আছে কত 300 কেলভিন ইকুয়ালস টু V2 এর ভ্যালু দেখো উপরে 500 দেয়া আছে, T2 এর ভ্যালু আমরা জানি না। তাহলে এখন যদি আমরা একটু কাটাকাটি করি, তিনের সাথে 3 দুইটা শূন্যর সাথে দুইটা শূন্য কেটে গেল, দেখো 3 এর সাথে 3 তিরিকে 9 আসে, আর গুণ করলে T2 ইকুয়ালস টু আসে হচ্ছে 500 ডিভাইডেড বাই 3। তো 500 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি করলে পাই হচ্ছে 166.66 কেলভিন। তাহলে এত কেলভিন যেই টেম্পারেচার, এই টেম্পারেচারটাই হচ্ছে আমার ফাইনাল আয়তন, মানে ফাইনাল তাপমাত্রা, যেই তাপমাত্রায় আয়তন 500 ml হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হইছে। এবার আসো এই যে 4 নাম্বার ম্যাথটা, এই ম্যাথটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। এইটা কি? এটা হোমওয়ার্ক। তো আমি এখানে থাকতেছি, আমি থাকবো না, বাইরে যাব। এটা একটু ছবি তুলে নাও, হোমওয়ার্ক করবা। এইটা একটু ছবি তুলে নাও, যারা পরবর্তীতে ইউটিউবে করবা তোমরাও হোমওয়ার্ক করবা, হ্যাঁ 1 মাস পরে যখন দিব ইউটিউবে করবা, তোমরাও হোমওয়ার্ক করবা। এটা হোমওয়ার্ক, ছবি তুলে নাও। আমি একটু ঢেকতেছি, এইভাবে তুলো, আমার ইয়া সহ, আমার থোবড়া সহ ছবি তুলো, ঠিক আছে। সো থোবড়া সহ ছবি তোলা শেষ, এটা হোমওয়ার্ক কইরো। ওকে, এবার টোটাল ক্লাসটা তোমরা নোট করে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে নোট পোস্ট করবা, আমি অ্যাপ্রুভ করে দিব। নোট পোস্ট করবা, ক্লাস কেমন লাগছে বলবা, আর ফ্রেন্ডদেরকে আমাদের এই দুইটা কোর্সেই, একটা ফ্রি কোর্স একটা পেইড কোর্স জয়েন করতে বলবা। কেমন? মাত্র 500 টাকায় কেমিস্ট্রি তোমাকে আমি কভার করাই দিব, মানে হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি কভার করাই দিব। তো 500 টাকাটা ফ্যাক্ট না, আমি 500 টাকাও নিতাম না, হ্যাঁ, মানে এইটা না নিয়ে আমি এটাও কভার করাই দিতাম, বাট এটা আমার পেইড মডেল কেন রাখতে হচ্ছে, বিকজ আমি তো এখনো স্টুডেন্ট। তো কিছুটা ইনকাম যদি আমি না করি তাহলে তো নিজে চলতে পারবো না। তোমাদের আমার ফ্রি পড়ানোর প্রচন্ড ইচ্ছা, আমার সবাইকে পড়ানোর ইচ্ছা, বাট প্রবলেম ইজ একটু হলেও যদি টাকা না নিই তাহলে আমি চলতে পারবো না, আমার সব এত কিছু চালাইতে পারবো না। তো চালানোর জন্য হইলেও কিছু না কিছু আমার পেইড রাখতেই হয়। তো এই জন্য আমি খুব কম অ্যামাউন্ট রাখছি, যাতে তোমরা ভর্তি হয়ে ক্লাসগুলা করতে পারো। তো তোমরা এই গ্রুপে যারা আসো, যারা এই ক্লাস করতেছো, যারা এই ক্লাসগুলো বুঝতেছো, যারা এই ক্লাসটা শেষ পর্যন্ত করছো, আমি আশা করবো তোমরা সবাই 500 টাকা আহামরি এমন বেশি কিছু না, এটা আমরা হাত খরচেই 2-3 দিনে নষ্ট করে ফেলি। তুমি হচ্ছে যে অর্গানিক ব্যাচেও ভর্তি হয়ে যাবা, ওয়েবসাইটে যে ভর্তি হইলেই হচ্ছে। ওকে, তো এইটা হোমওয়ার্ক কইরো। আরেকটা ম্যাথ আছে, এইটাও হোমওয়ার্ক দিতে চাই, এটাও ওই আগের মতোই ম্যাথ, ঠিক আছে। কত উচ্চতায় ফেটে যাবে, এটা হোমওয়ার্ক কইরো। যদি না পারো আমি আগামী ক্লাসে করাই দিব, এটা হোমওয়ার্ক কইরো। যদি না পারো তাহলে আগামী ক্লাসে করাই দিব। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এই কথাটা একটু মনে রাখবা। আমি এই কথাটা আমার একটা পোস্টে লিখছিলাম, পোস্টের মাঝখানে লিখছিলাম, আমি জানি না, বুঝতে পারি না যে পোস্টটা ওইভাবে ভাইরাল হয়ে যাবে। আমার ছবি দিয়ে একটা পোস্ট দেওয়া ছিল, তো ওইটা প্রায় 1,08,000 মানুষ রিয়্যাক্ট করছে এবং 47 লাখ মানুষের কাছে পৌঁছাইছে। একটা নর্মাল পোস্টটা কি ছিল, ওই যে আমার মেসের রুমের একটা ছবি, যেখানে আমি স্টুডিও মেসের রুমের ভিতরে বানাইছি এবং খুব নোংরা পরিবেশ, ওখান থেকে আমি আজকে বর্তমানে এই সেটআপে এত কিছু করতেছি। এইটা প্রায় 12 লাখ টাকার একটা সেটআপ, তারও বেশি। তো ওইটা লেখার পরে, ওইটার কাহিনী লেখার পর বলছিলাম, তোমার ভিতর যদি তীব্র আকাঙ্ক্ষা আর অর্জন করার মানসিকতা থাকে, তুমি কোথাও না কোথাও পৌঁছাবাই। তোমার যেটা স্বপ্ন সেটা হয়তো পূরণ হবে না, বাট তুমি কোথাও না কোথাও পৌঁছাবাই। তো তুমি কোথাও না কোথাও পৌঁছাবাই, তুমি জাস্ট কাজ করে যাও। তোমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া, নিয়মিত পড়াশোনা করা, কাজ করে যাওয়া। তো তুমি তোমার ভিতর আকাঙ্ক্ষা যদি তৈরি করতে পারো যে আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু না কিছু করতে হবে,
এবং এই আকাঙ্ক্ষা নিয়ে তোমার তীব্র অর্জন করার মানসিকতা নিয়ে কাজ করে যাইতে হবে। এই দুইটা জিনিস যদি রাখতে পারো আর কাজ করে যাও, তুমি কোথাও না কোথাও পৌঁছাবা, একটা লাইফের একটা মোমেন্টে পৌঁছাবা। সো এইটুকু বলেই আমি ক্লাসটা শেষ করব। তোমরা এখনো পর্যন্ত ক্লাসটা সবাই করছো, ইনশাল্লাহ লিখতেছো, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ তোমাদের সাথে এই টোটাল সেকেন্ড পেপারের কোর্সের আজকে প্রথম ক্লাস হলেও তোমাদের সাথে এই জার্নিটা অনেক ভালো যাবে। এই জার্নিতে তোমরা আমার থেকে অনেক কিছু শিখতে পারবা, আমি তোমাদের থেকে অনেক কিছু শিখবো। আর আমার জন্য দোয়া কইরো। আর ক্লাস যদি আসলেই ভালো লাগে, তুমি আসলেই ওই লেভেলের বুঝো, তাহলে অবশ্যই আমাদের পেইড ব্যাচে জয়েন করবা আর তোমার ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবা ফ্রি এবং পেইড দুইটাতেই জয়েন করতে। ঠিক আছে? ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। পরবর্তী ক্লাসটা আমি রেকর্ড দিয়ে দিব। হ্যাঁ, থার্ড ক্লাস আবার আমি লাইভে নিব, সেকেন্ড ক্লাস রেকর্ড দিয়ে দিব, আগামীকালই আমি রেকর্ড করে রেখে দিয়ে যাব। রবিবার তোমরা ক্লাস করতে পারবা, তারপরে আমি ঢাকার বাইরে থেকে ঘুরে এসে তারপরে পরে ক্লাস নিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।